লাস্ট ক্লাসে আমরা নোট জেস নিয়ে কাজ করছিলাম, তাই না? জি স্যার। বাসায় পরে দেখছিলে না? নোট জেস এক্সপ্রেস কি ইনস্টল হয়েছিল বাসায়? দিয়েছেন তো, করেন নাই? এক্সপ্রেস করে হ্যাঁ, এক্সপ্রেস করে এক্সপ্রেস করবেন না, ওটাই তো আসল জিনিস। আমরা স্যার যেভাবে কাজ এখন করছি। ওটা শুধু ইনস্টল দিয়েছি, এখন ওটা কিভাবে কি করবো ওটা তো জানি না। হ্যাঁ, এই কি কথা! আপনি ইনস্টল দেওয়ার পরে প্রজেক্টের স্ট্রাকচার বলে দিলাম না, যে সার্ভার ফাইলটা কোথায় থাকে, তারপরে ভিউ ফাইলগুলো কোথায় থাকে, রাউট কিভাবে লিখতে হয়, তো দেখাই দিলাম যে এই সেটার নাম কি, ফয়সালের মেশিনে। তামিম সাহেব, আমাদের আরো একটা সফটওয়্যার লাগতো আর কি। যাই হোক, আজকে আর লাগবে না। আমাদের যেটা লাগবে নোট জেএস, সেটা ইনস্টল দেওয়া আছে। তো আমরা আজকে ভুজেস প্র্যাকটিস করব। হ্যাঁ, ভুজেস প্র্যাকটিস করব। তো সবাই একটা সাইটে আসেন, vujes.org। এই সাইটে একটু আসেন। vujes.org। ওকে, তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ভুজেস এর। একটু খেয়াল করে দেখেন, আমরা যখন প্রথম দিকে কাজ শুরু করছিলাম একসাথে সবাই, তখন এভাবে বলা হচ্ছিল যে যে বিষয়টা হচ্ছে এরকম, জাভাস্ক্রিপ্ট এর উপর আমরা কাজ করতেছি লাস্ট, আজকে কত নম্বর ক্লাস? 18 স্যার। 18, লাস্ট 17টা ক্লাস। আজকে 18 নম্বর ক্লাস ধরে আমরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করে আসতেছি আল্লাহর রহমতে। তো এখানে একটা ইস্যু হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের প্র্যাকটিসের অনেকগুলো স্টেপ আছে, তাই না? যে একটা ল্যাঙ্গুয়েজ তার অনেক ভাবে আমরা এটাকে প্র্যাকটিস করতেছি। প্রথমে আমরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করলাম, তারপরে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি jQuery, সেই jQueryটি নিয়ে আমরা কাজ করেছি কয়েকদিন, এবং মাঝখানে একদিন সম্ভবত অ্যাজাক্স নিয়েও কাজ করা হয়েছিল, তাই না? হ্যাঁ, অ্যাজাক্স কিভাবে ইনিশিয়েট জেএস1। করতে হয়, হ্যাঁ। অ্যাজাক্স প্রসেসটা আপনি আপনার অ্যাজাক্স যে প্রসেসটা, সেই প্রসেসটা কিভাবে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ইনিশিয়ালাইজ করতে পারি, একদম ভেরি বেসিক লেভেলে দেখানো হয়েছিল। তবে সেটা হয়তো কানন সাহেবের খুব একটা বেনিফিট দিবে না, কারণ আপনি তো পিসফুল লোক না। পিসফুল লোক হলে বেনিফিট বেশি পাইতেন আর কি। তো সমস্যা নাই, আজকে থেকে আমরা যে বিষয়টা প্র্যাকটিস করব, এটা আপনি পিএইচপির হন আর না হন কোনো সমস্যা নাই। এটা জাভার হলেও সমস্যা নেই। আপনি আশা করি যে আহ, নতুন একটা কনসেপ্ট পাবেন যে আসলে বিষয়টা এরকম। তো ভুজেস এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আরেকটা টপিক বাদ দিছে, আপনারা কেউ বলেন নাই। আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা সার্ভার সাইডের ফ্রেমওয়ার্ক প্র্যাকটিস করছি, নোড.জেএস। একদিন, তাই না? একটা ক্লাস আমরা নোড.জেএস এর উপরে করছি। তো আমার মনে হয় যে একটা বেসিক কনসেপ্ট নোড.জেএস জিনিসটা কি, বা নোড.জেএস এক্সপ্রেস জিনিসটা কি, এটা আপনি বলতে পারবেন। কারোর সাথে কথা বলতে বলে দেন, একটু একটু বলা যাবে আর কি, যে না আমি এটা নিয়ে কাজ করছি। কিভাবে সার্ভার তৈরি করতে হয়, কিভাবে এইচটিএমএল ফাইল রেন্ডারিং করতে হয়, কিভাবে রাউট তৈরি করতে হয়, তাই না? ওকে, সো আমরা আজকে জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ডের একটা ফ্রেমওয়ার্ক দেখব, ভুজেস। বর্তমান সময়ে খুবই পপুলার এবং প্রোগ্রেসিভ একটা ফ্রেমওয়ার্ক। তো আমি যদি এই ফ্রেমওয়ার্কটার একটু হিস্টোরি বলি, বা তার আগে যদি ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে কেন, বা ফ্রেমওয়ার্ক জিনিসটা আসলে কি, ভুজেস বলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। তো ফ্রন্ট এন্ডের একটা ফ্রেমওয়ার্ক। এখন ফ্রন্ট এন্ডই বা কি, বা ফ্রেমওয়ার্কই বা কি? আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বানাই, বা আমি ডাইনামিক ওয়েবসাইটের কথা যদি সিম্পলি বলি, যেমন মনে করেন pencilboxtraining.com, এটা একটা ডায়নামিক ওয়েবসাইট। তো এই যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এটার ফ্রন্ট এন্ড, ওই pencilboxtraining.com, এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, এটা যেটা সবাই দেখতে পারে। যার কাছে ইন্টারনেট আছে সেই দেখতে পারবে এটা, এখানে কি দেওয়া আছে না দেওয়া আছে। এবার এই সাইটের যে কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি আমরা ফ্রন্ট এন্ডে, এই কন্টেন্ট গুলোকে ম্যানেজ করার জন্য এর একটা সার্ভার সাইড আছে, তাই না? এটা হইতেছে আমাদের ফ্রন্ট এন্ড, আর এটা হইতেছে এই সাইটের সার্ভার সাইড। তো সার্ভার সাইডে যদি কেউ তার ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে,
দেখেন এটা হইতেছে সার্ভার সাইড। তো এই সার্ভার সাইড থেকে আমরা এখানে যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, দুইটা ট্রেনিং দেখতে পাচ্ছি, এখানে একটা স্লাইডার দেখতে পাচ্ছি, তারপরে নিচের দিকে কিছু বিষয় আছে, এবং যখন কোনো একটা ট্রেনিং এর উপর ক্লিক করি তার ডিটেলসে পাচ্ছি। এই যে কন্টেন্টগুলা, এই কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য বা এই কন্টেন্টগুলো তৈরি করার জন্য প্রত্যেকটা ডাইনামিক সাইটের একটা অ্যাডমিন প্যানেল থাকে। তাহলে আমার মনে হয় সি শার্প দিয়ে করলে একই রকম, একই একটা ফ্রন্ট এন্ড থাকবে, একটা অ্যাডমিন প্যানেল থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে কন্টেন্টগুলোকে ম্যানেজ করবে, সেই কন্টেন্টগুলো ফ্রন্ট এন্ডে ডিসপ্লে হবে। এখন যখন আমরা নর্মালি কাজ করি বা সাধারণত যে প্র্যাকটিসগুলো আমরা করি আমাদের দেশে, আমি জানি না সি শার্পে কি করে, বাট পিএইচপিতে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ধরে কাজ করি, সেটা হতে পারে কোঅর্ডিনেটর, হতে পারে কেক, হতে পারে লারাভেল। একটা ফ্রেমওয়ার্ক আমরা নামিয়ে নিই, একটা ফ্রেমওয়ার্কের মধ্যেই বোথ ফ্রন্ট এন্ড এবং সার্ভার সাইড, এই দুইটা জিনিসই কি একটা প্রজেক্টের মধ্যে থাকে। আমরা যখন একটা কোন একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করি, তখন আগে আমরা একটা ফ্রেমওয়ার্ক, সেটা ফ্রন্ট, আমি যদি পিএইচপি এর পয়েন্ট অফ ভিউ থেকে বলি, লারাভেল ফ্রেমওয়ার্ক বা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক আমরা নামায় নিই। নামায় নেওয়ার পর আছে না এরকম প্রজেক্ট? জি আছে, আমি সেটাই বের করতেছিলাম। মনে করেন এই ই কমার্স ফর, এটা একটা প্রজেক্ট, ই কমার্স ফর এটা একটা প্রজেক্ট। দেখেন এর মধ্যে বেশ কিছু ফাইল এবং ফোল্ডার আছে। তো এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন ই কমার্স ফর, এটা একটা লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে করা। তো এইখানে খেয়াল করে দেখেন, এই একটা ফোল্ডারের মধ্যেই, এই ই কমার্স ফর এর মধ্যেই এই ফ্রন্ট এন্ডও আছে, আবার এর সার্ভার সাইডও আছে। খেয়াল করছেন কি এটার মধ্যেই, আমি যদি সার্ভারটাকে রান করি এখান থেকে, খেয়াল করে দেখেন, মানে বিষয়টা অনেক সহজ, কিন্তু বিষয়টা কি সেটা আপনি আগে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। অনেক সহজ, বুঝে গেছে, এর কোনো জিনিসই না। জাভাস্ক্রিপ্ট এর চেয়ে অনেক কঠিন। আমি সার্ভারটা স্টার্ট করে নিলাম। এখন একটু খেয়াল করে দেখেন, আমি যদি লোকাল হোস্টে ক্লিক করি, পোর্ট যে কত ছিল, 8099। ওকে, এই দেখেন ই কমার্স ফোর দেখতে পাচ্ছেন না? এই ফোল্ডারটাই কিন্তু এই যে ফোল্ডারটা, stdocs কোথায়, এই যে stdocs, এই ই কমার্স ফোর, ই কমার্স 2, 3, ই কমার্স, আইএমজি, ওয়েবলাইজার, জ্যাম্প, হ্যাঁ, এই জিনিসগুলোই কিন্তু এখানে আছে। দেখেন ই কমার্স, ই কমার্স 2, 3, 4, আইএমজি, ওয়েবলাইজার, জ্যাম্প, ঠিক আছে না? সো অ্যাকচুয়ালি এই যে ই কমার্স ফোর দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ক্লিক করি, পাবলিকে আসলাম, এই যেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আবার এইটারই যদি অ্যাডমিন প্যানেল দেখেন, এই যে পাবলিক পর্যন্ত ঠিক আছে, এরপরে মনে করেন লিখলাম লগইন, এই যে এটা অ্যাডমিন প্যানেল চলে আসলো। তো এই পুরো এই ফোল্ডারের মধ্যেই, এই কমার্স ফোর এই ফোল্ডারের মধ্যেই সাধারণত যেটা আমরা মানে যে প্র্যাকটিসটা আমরা এখন করি বাংলাদেশে, এটাই করা হয়, সবাই ম্যাক্সিমাম এটাই করে, যে একটা ফোল্ডারের মধ্যেই ফ্রন্ট এন্ডও থাকবে, অ্যাডমিন প্যানেলও থাকবে একটার মধ্যে। এখন কথা হচ্ছে, এই ফ্রন্ট এন্ড এবং অ্যাডমিন প্যানেল দুইটা কি একই সাইড? দুইটা কিন্তু এক সাইড না। দেখেন এটার লোকজন দেখতেছে, আর এটা আরেক ধরনের লোকজন কাজ করতেছে। আলটিমেটলি এটা হইতেছে ক্লায়েন্ট, আর এটা হইতেছে কি সার্ভার, তাই না? এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। তো এখন আমরা যেভাবে কাজ করতেছি সেটা হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভার বোথ কি একটা ফোল্ডারের মধ্যেই সব, তাই না? একটা প্রজেক্টের মধ্যেই বোথ, দুইটাই ক্লায়েন্ট ও সার্ভারও দুইটাই। যার ফলে যেটা হচ্ছে যে যখন আমার এই কোনো একটা ক্লায়েন্ট মেশিনে, কোনো একটা ক্লায়েন্ট যখন এই প্রজেক্টটা রান করতেছে, দেখেন সেখানে কিন্তু আমার সার্ভার সাইডের কিন্তু ইস্যুগুলো থাকে।
বা সাইটটা অনেক হেভি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, কারণ একটার মধ্যে দুইটা জিনিস আছে, ফ্রন্ট এন্ডও আছে, ক্লায়েন্ট এন্ডও, সার্ভার সাইডও আছে। তো এই কারণে আমরা মনে করেন ডেভেলপাররা এই প্রজেক্ট ফাস্ট করতে গিয়ে একটি হিমশিম খাওয়া যায়। হিমশিম খাইতেই হবে, কিছু করার নেই তো, কারণ অনেক হেভি। এটা সাইজ করে দেখেন, এই পুরো জিনিসটা সার্ভারে রান হচ্ছে, এটা সাইজ করে দেখেন। তাও এটা তো কিছুই না, এটা ছোট একটা জিনিস, 76 মেগাবাইট, এটা কিছুই না, তাই না? এর এখানে এখনো কিছুই করা হয়নি, মনে করেন মাত্র 5% কাজ করা হয়েছে। আলটিমেটলি ওভারঅল বড় সড়ো করতে গেলে একটু ডাটাবেস মোটামুটি 10% ডাটা থাকলেও প্রায় 120 মেগাবাইটের মতো হয়ে যায়, 120-30 মেগা 150 মেগাবাইটের মতো হয়ে যাচ্ছে। তো এতগুলো জিনিস কিন্তু আমার সার্ভারে হচ্ছে, ঠিক আছে? তো এই প্রবলেমটা ওভারকাম করার জন্যই কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডের লোকজন বলতেছে যে না, এটা তো ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, দুইটা যেহেতু দুই জিনিস, একটা ক্লায়েন্ট আর একটা সার্ভার, তাহলে দুইটা কেন একটা একই ফোল্ডারের মধ্যে থাকবে? ক্লায়েন্ট আলাদা থাকবে, সার্ভার আলাদা থাকবে। এটা হচ্ছে তাদের কথা, যে দুইটা যেহেতু দুই জিনিস, আপনি যে ওয়েবসাইটটা বানাই দিবেন, আলটিমেটলি আমরা যখন কাউকে ওয়েবসাইট বানাই দিই, আমরা ওয়েবসাইট বানাই কয়টা বলেন তো? দুইটা, কিন্তু পয়সা নেই একটা। এই জন্য ক্লায়েন্টের সাথে যখন রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলবো, আমরা আমরা চেষ্টা করবো যে দেখেন, আমরা কিন্তু আপনার কাছে টাকা নিচ্ছি একটা, বা সাইট দিচ্ছি কয়টা? দুইটা। বলবেন এটার সাথে এটা ফ্রি, ঠিক আছে? একটা কিনলে আর একটা ফ্রি। ওকে, সো এটা আমরা তাকে দিচ্ছি, মানে এটা অ্যাকচুয়ালি এটার জন্য সে পয়সা দিচ্ছে, বাট আপনি কিন্তু এটাও করে দিচ্ছেন। অ্যাডমিন প্যানেল করে না দিলে সে কন্টেন্ট তৈরি করবে কোথা থেকে, নাকি? সো এখন যেটা হচ্ছে যে আমরা এই একই ফোল্ডারের মধ্যে আমার ক্লায়েন্টও আছে, একই ফোল্ডারের মধ্যে আমার সার্ভারও আছে। এখন এইটাকে ওভারকাম করার জন্যই তারা যেটা করলো, বললো যে না, ক্লায়েন্ট একটা আলাদা প্রজেক্ট, সার্ভার একটা আলাদা প্রজেক্ট। এখন দুইটার মধ্যে কমিউনিকেশন কিভাবে হবে? ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট করবে, যেমন মনে করেন আমি pencilboxtraining.com এখানে ঢুকলাম, ঢোকার পর আমি এখানে ক্লিক করলাম, কি একটা রিকোয়েস্ট হলো না? এই রিকোয়েস্টটা ক্লায়েন্টের কাছ থেকে সার্ভারের কাছে নিয়ে যেতে হবে, সার্ভার রিকোয়েস্টটা প্রসেস করে আবার ক্লায়েন্টকে ফেরত দিচ্ছে, তাই না? ফেরত দিচ্ছে। এখন এই জন্য আমরা যেটা করি, মানে যেটা, মানে আপনি বলতে পারেন উন্নত বিশ্ব যেটা প্র্যাকটিস করে, ইনফ্যাক্ট আমাদের আলটিমেট ওদিকে আগাচ্ছে, আমরা ওই দুটোই হয়তো আর 2-4 বছর পর ওটাই অনুষ্ঠান করবে, যেটা আমরা এখন প্র্যাকটিস করবো আর কি। দেখবেন বছর খানিক পরে হয়তো মানুষ এইভাবে ওয়েবসাইট বানাবে না, যেভাবে আমরা বানাইতেছি, একটা ফোল্ডারের মধ্যে সব দিচ্ছি না, হয়তো 1 বছর 2 বছর পরে এভাবে মানুষের কাজ হবে, সর্বোচ্চ 5 বছর ধরে। 5 বছরে তো যাবে না, কারণ অলওয়েজ টেকনোলজি কিন্তু বাংলাদেশ লেট করে আসে, তাই না? সো তাহলে এখন কিভাবে করবে, সামনে কিভাবে হবে বিষয়গুলা? সামনে যেটা হবে সেটা হইতেছে একই ওয়েবসাইটের মধ্যে একটা ফোল্ডারের মধ্যেই, একটা প্রজেক্টের মধ্যেই ক্লায়েন্ট এবং সার্ভার থাকবে না, ক্লায়েন্ট একটা আলাদা প্রজেক্ট, সার্ভার একটা আলাদা প্রজেক্ট। তাতে হবে কি, এখন আমি বা আপনি একটা সাইট তৈরি করেন, ওই সাইটের যে ক্লায়েন্ট, সে তার কম্পিউটার থেকে কোথায় ঢুকবে, কোন প্রজেক্টে ঢুকবে, তাহলে ক্লায়েন্টে ঢুকবে না সার্ভারে ঢুকবে? হ্যাঁ, কোনটা ঢুকবে বলেন তো? ক্লায়েন্টের। ক্লায়েন্টে ঢুকবে, সার্ভারে কেন ঢুকবে? সার্ভারে তো ঢুকবে কারা? দেখেন এই যে পেন, হ্যাঁ, আমি যদি বলি এটা একটা সাইট, এটা হচ্ছে সবার জন্য ওপেন, এবং এর একটা অ্যাডমিন প্যানেল আছে না? এই যে অ্যাডমিন প্যানেলে কিন্তু অথরাইজড লোকজন ঢুকবে, এটা কিন্তু সবাই ঢুকতে পারবে না, তাই না? অথরাইজড লোকজন ঢুকবে, যেমন এই যে এখানে কিন্তু পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না, এখানে পারমিশন ছাড়া ঢোকা যাবে না। সো এটা হইতেছে এখান থেকে যে আমরা ক্যাটাগরিগুলো তৈরি করতেছি, সেই ক্যাটাগরিগুলোই কিন্তু এখানে শো হচ্ছে, এই যে এখানে শো হচ্ছে ট্রেনিং ক্যাটাগরিতে ঢুকলে এখানে ক্যাটাগরিগুলো শো হচ্ছে, এই ক্যাটাগরিগুলোই কিন্তু অ্যাকচুয়ালি এখানে তৈরি করা হচ্ছে। ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডিসক্রিপশন, ক্যাটাগরি ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস, খেয়াল করছেন? সেগুলো এখান থেকে তৈরি করা হচ্ছে, এবং সেগুলি ক্যাটাগরিগুলোই কিন্তু এই যে এখানে ডিসপ্লে হচ্ছে। তো তাহলে এখন আমরা আমরা যেটা মানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একই ফোল্ডারের মধ্যে বা একই প্রজেক্টের মধ্যে ক্লায়েন্ট এবং সার্ভার থাকবে না, একই ফোল্ডারের মধ্যে ক্লায়েন্ট এবং সার্ভার থাকবে না। ক্লায়েন্ট হচ্ছে আলাদা একটা প্রজেক্ট, সার্ভার হচ্ছে আলাদা একটা প্রজেক্ট, দুইটা আলাদা দুটো প্রজেক্ট থাকবে।
যার ফলে যেটা হবে, যখন আমরা কোনো একটা সাইট বানাবো, তো সেই সাইটে যখন কোনো একজন ভিজিটর আসবে, ভিজিটর তো আর এখানে ঢুকবে না নাকি? না। ভিজিটর তো ঢুকবে এখানে। আপনারা কয়জন এখানে ঢুকছেন বলেন, pencilboxtraining.com ক্যাটাগরি অ্যাড বা এই লগ ইন প্যানেলে কয়জন ঢুকছেন? কিন্তু আপনারা অনেকেই কিন্তু এখানে ঢুকতে, মানে আপনারা মন চাইলে ঢুকতে পারেন pencilboxtraining.com ঢুকে দেখি কি ট্রেনিং আছে না আছে। এরা যত বিআইটিএম এর সাথে কোলাবোরেটরে কাজ করে, বা এখানে আল্লাহর রহমতে যারা কাজ করতেছে এরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেই কাজ করে। সো আপনি ঢুকতেই পারেন চাইলে যখন তখন, তাই না? সো এই যে বিষয়টা, তাহলে এখন যখন আমার ফ্রন্ট এন্ড এবং সার্ভার সাইড দুটো আলাদা প্রজেক্ট হচ্ছে, তখন কি প্রসেসটা কি অনেক স্লো হবে না ফাস্ট হবে বলেন তো? হ্যাঁ, কেন ফাস্ট হবে বলেন তো? দুইটাই আলাদা। তাই না? তো অ্যাটলিস্ট আমরা কিছুই বুঝি না, আমি এটা তো বুঝি যে সাইজ তো কম হবে নাকি? সাইজ তো কম। এখন দুইটারই একটার মধ্যে রাখা হয়েছে, আর তখন দুইটা দুই জায়গায় থাকবে, তো সাইজ তো কম হবে, কোড কম থাকবে। সাইজ কম, কোড কম থাকলে রাখতেও কম কম জায়গা লাগবে এবং রান হবে তাড়াতাড়ি। দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং এখানেই কিন্তু আপনার এপিআই এর কনসেপ্ট আসবে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। কারণ যখন আপনার এই ক্লায়েন্ট এন্ড যখন আপনি করতেছেন, এটা 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 তো একটা আলাদা প্রজেক্ট, এটাও একটা আলাদা প্রজেক্ট, তাই না? দুইটা দুইটা ভিন্ন প্রজেক্ট। এখন আপনি এখন তো একই ফোল্ডারের মধ্যে আছি, ই কমার্স 4, এর মধ্যে আমার এটাও আছে, এর মধ্যে আমার এটাও আছে, সাপোজ ধরে। এখন এই জন্য আমি এর সাথে এর কমিউনিকেশন করার জন্য আমার আলাদা করে কোনো কিছু দরকার হয় নাই। আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে কি অ্যাডমিন প্যানেল। ফ্রন্ট এন্ড এবং অ্যাডমিন প্যানেল দুইটাই কার মধ্যে আছে? ই কমার্স 4 এর মধ্যে আছে না? যেহেতু একই প্রজেক্টের মধ্যে দুইটা আছে, সো তাদের মধ্যে কমিউনিকেশন করার জন্য আলাদা কোনো টেকনিকের বা কোনো ইস্যুর দরকার হয় নাই। কিন্তু যখন আপনার ফ্রন্ট এন্ড আলাদা একটা প্রজেক্ট, অ্যাডমিন প্যানেল আলাদা একটা প্রজেক্ট, তখন তো আপনার এই ফ্রন্ট এন্ড এবং সার্ভার সাইড একই ফোল্ডারের মধ্যে কি থাকবে? না। থাকবে না, দুইটা আলাদা ফোল্ডারের মধ্যে থাকবে না। তার মানে দুইটা আলাদা প্রজেক্ট, দুইটা আলাদা প্রজেক্ট। এখন তাহলে দুইটা আলাদা প্রজেক্ট যেহেতু, সো আলাদা প্রজেক্ট আলাদা ফোল্ডারের মধ্যে আছে। মনে করেন ই কমার্স 3 এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড, ই কমার্স 4 এটা হচ্ছে আমার সার্ভার সাইড। এখন যেহেতু দুটো আলাদা প্রজেক্ট, সো দুইটাকে কি লিংক, যদি এখন এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। সো ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট আসবে, সার্ভার রিকোয়েস্টটা প্রসেস করে আবার ক্লায়েন্টকে ফেরত দিবে নাকি? তাহলে এখন তাদের মধ্যে কমিউনিকেশন কিভাবে হবে? এপিআই এর থ্রুতে। এপিআই এর থ্রুতে কমিউনিকেশন হয়। ওই তখনই আপনার এপিআই এর কনসেপ্ট আসে যে আসলে বিষয়টা কি। তো আমাদের এই কোর্সে আমরা কি করব? আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে এই যে pencilboxtraining.com বা bitm.org.bd বা প্রথম আলো বা bjobs.com যে সাইটগুলো আমরা দেখতে পাচ্ছি পপুলার, তো এই সাইটগুলোর যে ফ্রন্ট এন্ড, এই ফ্রন্ট এন্ডটা আমরা এই Vue.js ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করতে পারি। এই Vue.js ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা এই ফ্রন্ট এন্ডটা তৈরি করতে পারি। ঠিক আছে? ফ্রন্ট এন্ড এই যে pencilboxtraining.com দেখতে পাচ্ছেন, এটা ফ্রন্ট এন্ড। আমরা চাইলে এরকম ফ্রন্ট এন্ড এই Vue.js তৈরি করতে পারি এবং সেটা খুবই এফিশিয়েন্ট, খুবই এফিশিয়েন্ট সেটা। ওকে, সো তাহলে এই Vue.js টা কি, আমরা কি করব? Vue.js টা কেন, এটাই কিন্তু বলতেছিলাম তখন, যে হোয়াই আমরা Vue.js টা কেন ব্যবহার করব। কারণ এটা ব্যবহার করার ফলে আপনি যেটা করতে পারবেন, ক্লায়েন্টকে একটা আলাদা সত্তা দিতে পারবেন, সার্ভারকে একটা আলাদা সত্তা দিতে পারবেন। দুইটা আলাদা দুইটা প্রাণ হবে এবং তাদের মধ্যে কমিউনিকেশন হবে কিসের থ্রুতে? এপিআই এর থ্রুতে। তখন আপনি বাধ্য হয়ে এপিআই আপনার জানা লাগবে, এপিআই কি জিনিস। আমাদের দেশে আমি এখন পর্যন্ত দেখি নাই, অনেকেই করতেই পারে, কারণ আমি তো আর সব জানি না। অনেকেই, মানে আমি যতটুকুন জানি বা আমি যতটুকুন দেখছি, সবাই যেটা করে এই একটা ফোল্ডারের মধ্যেই, একটা প্রজেক্টের মধ্যেই ফ্রন্ট এন্ড, একটা প্রজেক্টের মধ্যেই সার্ভার সব থাকে। ইনফ্যাক্ট আমি নিজেও এই কাজ করি, এখনো করতেছি। তো আশা করি সামনে আমাদের হয়তো এরকম আর কাজ করা লাগবে না, আমরা একটা মডেল দাঁড় করাবো, সেখান থেকে দেখবেন যে না, আমার ফ্রন্ট এন্ড এবং ক্লায়েন্ট দুইটা আলাদা। সো এখন আমাদের তাহলে কথা হচ্ছে এরকম, ফাইন, সবই বুঝলাম, বুঝেছ অনেক ভালো, এটাতে অনেক কিছু করা যায় ভালো। এখন এটা নিয়ে কাজ করবো কিভাবে? তো Vue.js এটা নতুন কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা জাভাস্ক্রিপ্টের একটা জাস্ট কি একটা ফ্রেমওয়ার্ক। এই যে প্রোগ্রেসিভ জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক Vue.js। তো
আমরা আপনাদের সাথে এই বিষয়গুলো মানে আমরা এখানে এই কোর্সের মধ্যে যে বিষয়গুলো প্র্যাকটিস করব সেটা হচ্ছে বেসিক সিনট্যাক্স বুঝেছে কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে বুঝেস ধরে কাজ করতে হয়, এই বিষয়গুলো প্র্যাকটিস করার পর দেন আমরা যেটা করব আমাদের টার্গেট সেটা হচ্ছে যে কোনো একটা HTML টেমপ্লেটকে আমরা বুঝেছে মানে ফ্রন্ট এন্ডে কনভার্ট করব আর কি। মানে আপনি কি ফ্রন্ট এন্ড কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়টা আপনি এখান থেকে প্র্যাকটিস করে যাবেন এবং দুই একটা ফ্রন্ট এন্ড বানিয়েও নিয়ে যাবেন, সমস্যা নেই। আমরা হয়তো আজকের ক্লাসে একদম বেসিক সিনট্যাক্স গুলো দেখব, নেক্সট ক্লাসে আমরা HTML এর একটা টেমপ্লেট নিয়ে আগে আমাদের অবশ্যই প্রজেক্টে একটু কাজ করতে হবে কারণ প্রজেক্টের একটা স্ট্রাকচার তো থাকে। তো আপনারা যারা নোট.js করছেন দেখেন, নোট.js এ আমরা প্রথমে কি করছি, প্রথমে আমরা একটা নরমাল একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে সেখানে সার্ভার তৈরি করে কাজ করতে পারছি, তাই না? পরে আবার কি করছি, নোট.js এক্সপ্রেসটা ইনস্টল করছিলাম না? এক্সপ্রেস ইনস্টল করার পরে কি হয়েছিল, একটা ডিফল্ট স্ট্রাকচার চলে আসছিল না? তো আমরা যখন ভুজেস ধরেও কাজ করব তখন আমরা প্রথম ভুজেস এর ওই বেসিক সিনট্যাক্স ওই প্রথম যখন সার্ভার তৈরি করছিলাম ওরকম বেসিক ভাবে কাজ করব। পরবর্তীতে আমরা যেমন ওই এক্সপ্রেস নোট.js এক্সপ্রেস ইনস্টল দিয়ে একটা ডিফল্ট স্ট্রাকচার পেয়েছিলাম না, পরবর্তীতে আমরা ভুজেস দিয়েও ওরকম একটা স্ট্রাকচার তৈরি করে দেন সেখানে যে কোনো একটা HTML এর টেমপ্লেটকে আমরা ভুজেস এ কনভার্ট করব, মানে ফ্রন্ট এন্ডে কনভার্ট করব আর কি। সেখানে রাউটিং ইস্যু আসবে এবং কিভাবে আপনি ডাটা ট্রান্সফার করবেন, ক্লায়েন্টের থেকে সার্ভারে কিভাবে ডাটা ট্রান্সফার করবেন সেটাও দেখানো হবে। একটা জিনিস হয়তো আপনাদের ছিল না, সেটা চাইলেও দেখানো যেতে পারে, অবশ্যই সেটা কারণ সাহেবের কোনো লাভ হবে না, সেটা হচ্ছে আহ, আপনি ভুজেস থেকে রিকোয়েস্ট করবেন, ভুজেস থেকে সাবমিটে ক্লিক করবেন, লারাভেলের মাধ্যমে ডাটাবেসে ডাটা সেভ হবে, এটা হয়তো দেখানো যেতে পারে, মানে ক্রুড দুইটা ফিল্ড আপনি ভুজেস দিয়ে সাবমিট দিবেন, সেটা লারাভেলের মাধ্যমে ডাটাবেসে সেভ হবে মাইস্কুল ডাটাবেস সার্ভারে। আবার এটা অবশ্য লারাভেল জানা আছে কিনা আমি জানি না, আপনার কি লারাভেল জানা আছে? না স্যার। তাহলে এটা করে কোনো লাভ নাই, এটা শুধুমাত্র জুয়েলের লাভ হবে। জুয়েল কোথায়? স্যার দেখান, সমস্যা না, লারাভেল তো শিখবো স্যার। হ্যাঁ অবশ্যই, দেখে দিন স্যার। ইনশাল্লাহ। সো আল্লাহর উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এটা তো সবচেয়ে বড় চালাকি। ওকে, নাইস। সো দিস ইজ ভুজেস ফ্রেমওয়ার্ক সম্পর্কে বলা হচ্ছে। তো এই ফ্রেমওয়ার্কটা যে ভদ্রলোক তৈরি করে ওনার নাম হচ্ছে ইভান ইউ। ইভান ইউ, জি। নেক্সট ক্লাস কালকে তো একটু ঝামেলা আছে, স্যার ঝামেলা করেন না স্যার। কালকে একটু ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, স্যার মানে স্যার 7-8 তারিখের পরে স্যার আমি দেশে কালকে কারণ সে আসতে পারবেন না। কালকে ক্লাস হবে না, কালকে কারণ সে আসতে পারবেন না, ক্লাস হবে না, স্যার আসতে ঠিক আছে? না না না, কারণ দেখেন, সো তাহলে এই যে ভুজেস নিয়ে আমরা একটু কাজ করব, কেমন? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন বলতেছিলাম যে অ্যাকচুয়ালি ভুজেস দিয়ে কিভাবে কাজ হবে। তাহলে আমাদের ক্লাসের ব্যাপারে ফাইনাল হচ্ছে আগামীকালের ক্লাস হচ্ছে না এবং 1 তারিখ অথবা 2 তারিখ, দুই দিনের যে কোনো একদিন ডে লং দুটো ক্লাস হবে। ফাইন, ওকে। তাহলে এই যে ভুজেস ফ্রেমওয়ার্কটা দেখতে পাচ্ছি আমরা, এটা নিয়ে আমরা কিভাবে কাজ করব, একদম সিম্পল। দেখেন এই গেট স্টার্টেড এখানে ক্লিক করেন। আচ্ছা চলেন আমরা হালকা একটু মোটিভেশন নিয়ে আসি। এই ফ্রেমওয়ার্কটা যে লোক তৈরি করছে ওনার নাম হচ্ছে ইভান ইউ। উনি অ্যাঙ্গুলার জেস, যে গুগলের একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে না অ্যাঙ্গুলার জেস, সেই অ্যাঙ্গুলার জেস প্রজেক্টে উনি কাজ করছেন। তো দেখেন অত্যন্ত ভদ্রলোক, ইভান ইউ। এঙ্গুলারটা তো লাগবে সাথে সাথে। হ্যাঁ, হয়ে গেল। এঙ্গুলারে কোনটা লিংক আছে? অ্যাঙ্গুলার, শুধু অ্যাঙ্গুলার উপরে ক্লাস তো এখন পর্যন্ত আমি জানি না কেউ নেই কিনা। আমাদের কাছে কোর্সের ভিডিও আছে, লাগিয়ে দিয়ে দেন। আছে? এখন আছে? আছে। এই দেখেন ইভান ইউ, অত্যন্ত ভদ্রলোক স্যার। খুবই ভদ্রলোক। হ্যাঁ, বুঝেছে ফাদার আর কি। এই ভদ্রলোকটা এ হচ্ছে প্রথমে ইয়েতে কাজ করতো আপনার ওই গুগলে, গুগল কর্পোরেশনে কাজ করতো। হ্যাঁ, তো গুগল কর্পোরেশনে কাজ করতো, সেখান থেকে উনি আর কি
ওই অ্যাঙ্গুলার যে এখন উনি বর্তমানে গুগল কর্পোরেশনে নাই, কোম্পানি চেঞ্জ করছে। তো উনি মেনলি এই ক্রিয়েটর অফ বুজেস, দিস ইজ দ্য ম্যান। মনে হচ্ছে তাই, এটা মানে জাপানি জাপানি বা চায়না চায়না লাগে আর কি। হ্যাঁ, ইভেন ইউ, কিন্তু ইভেন ইউ দিয়ে সার্চ দিলাম পর কিছু আসলো না। ইভান, ও আই এম সরি, ইভান, ইভান ইউ, হ্যাঁ ইভান ইউ, দিস ইজ দ্য ম্যান। সো এই হচ্ছে সেই ফ্রেমওয়ার্কের ক্রিয়েটর। অ্যাকচুয়ালি এই ফ্রেমওয়ার্কটা 2014-তে আসে আর কি, 2014, 2014-তে এই ফ্রেমওয়ার্কটা প্রথম আসে। তো আপনারা এই ইনফরমেশনগুলা যদি গুগলে সার্চ দেন, ভুজেস হিস্টোরি লিখে পাবেন যে অ্যাকচুয়ালি কে কি করছে না করছে, সব এখান থেকে জানা যাবে। তো আমরা এখন এটা নিয়ে কাজ করবো কিভাবে। সো গেটিং স্টার্টে ক্লিক করছেন, গেটিং স্টার্টে ক্লিক করার পর এরকম একটা বিষয় আসার কথা দেখেন। এখান থেকে আমরা বাম দিকে যাব হচ্ছে প্রথমটা, দেখেন ইনস্টলেশন। ইনস্টলেশনে ক্লিক করার পর দেখেন এখানে বলতে ইনস্টলেশন কিভাবে করবেন। সো আমরা এখানে প্রথম এই নোটটা একটু খেয়াল রাখেন, হ্যাঁ, যখন আপনি বুজেস দিয়ে কাজ করবেন এই নোটটা একটু খেয়াল রাখতে হবে যে ভু ডাজ নট সাপোর্ট i8 and below, মানে ইন্টারনেট এক্সপ্লোরার 8 অথবা তার নিচের যে ব্রাউজারগুলো আছে সেই ব্রাউজারগুলোতে এই ফ্রেমওয়ার্কটা কাজ সাপোর্ট করবে না। বিকজ কারণ হচ্ছে এটা ইউজ করছে ECMAScript 5 ফিচার্স। আমরা তো ECMA 5 স্ট্যান্ডার্ডে কাজ করছি। ECMA 5 ফিচার্স দ্যাট রান, মানে এটা আর কি i8 বা তার নিচে কাজ করবে না। যে সমস্ত ব্রাউজারগুলো ECMA 5 সাপোর্ট করে সকল, মানে আপনি ওই ইন্টারনেট এক্সপ্লোরার 2008 i8 এইটা ছাড়া যত, মানে এর নিচে ছাড়া i9 থেকে শুরু করে যত ব্রাউজারে সব পারবেন। এখন তো আমার মনে হয় না কারো কম্পিউটারে 7 আছে, উইন্ডোজ 7 কারো কম্পিউটার আছে? আচ্ছা স্যার, আমার কেন এখন আছে? উইন্ডোজ 7 আপনার ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করেন? না স্যার, হ্যাঁ, তো বন্ধ করে। সেটাই আর কি। তো ওখানে তো আমার মনে হয় মানে আর কি সবাই হয়তো এক্সপি, সরি, উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 10 এ আছে অনেকে ম্যাক্সিমাম। এখনো এক্সপিরিয়েন্স চালায়। এক্সপি যারা চালায় তারা অনেক ভালো। তো যাই হোক, আল্লাহ ভরসা। হ্যাঁ, সময় নেবেন স্যার, কোন জায়গায় চালায় না। আস্তে কি বলতেছেন? আপডেট টু, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের সিকিউরিটি অপারেশন সেন্টার আছে, বাংলাদেশে কোনো ব্যাংকে নাই। আমাদের যে সার্ভার আছে ওই সার্ভার বাংলাদেশে কোনো ব্যাংকে নাই। আমাদের 1200 ব্রাঞ্চে 16,000 ইউজার ইউজ করে ওই সার্ভার। 16,000 তৈরি করা, 1600 ইউজার কোনো ব্যাংকে আছে বাংলাদেশে? না, 1600 ইউজার কোনো ব্যাংকে আছে? আমাদের 16,000 ইউজার আছে যারা একসাথে আমার সার্ভার লাগবে। এইটাই তো, মানে জন্মের পর থেকে তো শুনছি সোনালি, আর তো কিছু শুনিনি এখন পর্যন্ত আছে। মানে বাইরে থেকে ওরা অনেক কিছু মনে হয় 1200 ব্রাঞ্চে ম্যানেজ করা একটা ব্যাংকের পক্ষে পুরোটা অনলাইন। এটা মানে ওই 10টা শাখা নিয়ে নতুন ব্যাংক হয়, তারা অনলাইনে একটু ভালো সার্ভিস দেয়, কোনো কাস্টমার নাই, গেলে আপনি এসি রুমে বসেন, চেক দিলে টাকাটা পাওয়া যাবে, হ্যাপি সার্ভিস। আরে ওদের সারা ব্যাংকে যত কাস্টমার, আমাদের লোকাল বেশি, নতুন শাখা শুধু একটা শাখায় সে কাস্টমার। ঠিক আছে। আর আমরা এই লোকগুলো কি হয়েছে, আমাদের 2 কোটি অ্যাকাউন্ট আছে, তাই বাকি সব ব্যাংক মিলে 2 কোটি অ্যাকাউন্ট হবে না শুনতে পাচ্ছি। বাইরে থেকে মনে হয় এরকম যে সোনালী ব্যাংকে গেলে এইভাবে ওইভাবে সার্ভিসটা দিয়ে দেয়। ওই রকম সার্ভিস ওই মানুষ লঙ্গি বেড়ে ব্রাঞ্চে আসে, বাকি তো ঢুকতে পারে না। আমার সেই লোককে ম্যানেজ করতে হয়। তারা ম্যানেজ করে এগুলো এসে বাথরুম করে দেয়, ভাতা নিতে এসে। বয়স্ক মানুষ আসে টাকা নিতে, সে না আসে তো টিপসে দিতে পারবে না, টাকা তো তার নিতে হবে, তো নিয়ে আসে হয়তো। এসে বাথরুম করে দেয় এসে ভিতরে, কারণ তার তো কোনো উপায় নাই, এত মানুষ, 300 মানুষ আসে একসাথে ভাতা নিতে, প্রতিদিন 300 জন করে, কি করবে ব্যাংকে? ঠিক আছে না, তারপরে যে এই ব্যাংকটা সার্ভিস দিচ্ছে ঠিকই আছে, মানে এটা তো অনেক আল্লাহ তাআলা আছে গেল। আল্লাহ চালাচ্ছে আর কি। মানে আপনি চিন্তা করেন যে প্রতি মাসে মানে 15 থেকে 1600 মানুষের ভাতা দিতে হয়, মানে এতে 5-6 দিন ই করে নেয়, তারপরে পেনশন নিতে আসে আরো 2-3 দিন, পেনশনাররা ব্যাংক দখল করে রাখে, তারপর অন্যান্য প্রতিষ্ঠানে বেতন টেতন তো আছে। এইসব মিলে এই সরকারি কাজগুলো, সরকারের প্রত্যেকটা কাজ যা কিছু সব সোনালী ব্যাংকের মাধ্যমে, সব অন্য ব্যাংকে সরকারি কোনো কাজ করে। ফ্রিল্যান্সিং এর টাকা হতো সোনালী ব্যাংকের মাধ্যমে। চালান কোনো সময় অন্য ব্যাংকে জমা দিচ্ছেন? সোনালী ব্যাংক ছাড়া অন্য ব্যাংক নেই? না, মানে এর অনেক ব্যাংকের সার্ভিস, সরকারের ডিরেক্ট সার্ভিস সোনালী ব্যাংক ছাড়া কোনো ব্যাংক করে না।
ফ্রিল্যান্সিং এর ভালো টাকা কাজগুলো করার পরে এই ব্যাপারে রাগ করে, মানে এটা আলাদা করা আছে। মানে অর্ধেক কাজ পাওয়া যায়। এই 10 টাকার অ্যাকাউন্ট হলো আমাদের প্রায় 1 কোটি, যার থেকে আমরা 1 টাকাও পাই না, মানে মেনটেন্স চার্জ পাই না। টাকাটা সরকার অ্যাকাউন্টে দেয়, পরের দিন নিতে চলে আসে, মানে একদিনও দেরি করে না। ওইটা আমাদের খাটেও না আমাদের কাছে। আমরা ফাও ফাও 1 কোটি অ্যাকাউন্ট সার্ভিস, তারপর সার্ভিস দেওয়া লাগে। তারপরেও মানে মানুষের সোনালী ব্যাংকের উপরে ভরসা। এই ফাও সার্ভিস দেওয়ার পরে ব্যাংকটা ঠিকই আছে, দাঁড়ায় আছে, এবং 500 টাকা অনলাইন আছে। এটা তো সবচেয়ে বড় ব্যাপার। যাক, আল্লাহ ভরসা। তো না, আমরা এটা কিন্তু সবচেয়ে পুরাতন ব্যাংক। ওইটা একটা প্রসেস একটা মানে হ্যাঁ, আর টেকনিক্যালি ধরেন সব গভর্নমেন্ট ব্যাংক থেকে আমরা শুধু আগায় না, অনেকখানে আমাদের 250 জন আইটি টিম আছে, 250 জন ইঞ্জিনিয়ার আছে, মাশাআল্লাহ। সার্বক্ষণিক এই ব্যাংকটা চালায়। এই ব্যাংক কত ক্লোজ যাক, আল্লাহ ভরসা। তো এটা হচ্ছে ইস্যু আর কি। সো আমরা এই যে ইন্টারনেট এক্সপ্লোরার 2008 বা তার নিচের কোনো ব্রাউজার এই ফ্রেমওয়ার্কটা কাজ করবে না, কারণ এখানে জাভা এক্সপ্লোরার 5 এর সিনট্যাক্সগুলো ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো এখন আমরা এই Vue.js দিয়ে দুই ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে সরাসরি ফ্রেমওয়ার্কটাকে ডাউনলোড করে কাজ করতে পারি, আর একটা হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার এনপিএম। আপনি অ্যাঙ্গুলার ধরে কাজ করলেও আপনার এটা লাগবে, এটা হচ্ছে কমন। Node.js হচ্ছে সবার জন্য কমন। রিঅ্যাক্ট ধরে কাজ করলেও এনপিএম লাগবে, আপনি যদি ভু ধরে কাজ করেন তাও এনপিএম লাগবে, আপনি যদি অ্যাঙ্গুলার ধরে কাজ করেন তাও এনপিএম লাগবে। নোড প্যাকেজ ম্যানেজার, এনপিএম, নোড প্যাকেজ ম্যানেজার। তো এটা ধরে আমরা গত ক্লাসে কাজ করছি Node.js এর উপরেই, কিন্তু আমাদের মোটামুটি টুকটাক প্র্যাকটিস করা হয়েছে। Vue.js এর কাজ করতে হলে কি Node.js ইনস্টল থাকা লাগবে? হ্যাঁ, তাছাড়া হবে না। আচ্ছা। Node.js সবগুলো রিলেশন মাদার, প্যারেন্ট বলতে পারেন, যত ফ্রেমওয়ার্ক আছে সবাই। আপনার ইনস্টল নাই? হাই হাই কনফিগ, তাড়াতাড়ি ইনস্টল দেন। সো এখান থেকে দেখেন এই জায়গাটা আসছেন না, দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট ভার্সন, একটা হচ্ছে প্রোডাকশন ভার্সন। আমরা npm দিয়ে ইনস্টল করব নেক্সট ক্লাসে। আজকে ক্লাসটা আমরা টু ওয়ে ডাটা বাইন্ডিং এবং বেসিক ইভেন্ট হ্যান্ডলিং বা মেথড ডাটা কিভাবে পাস করে বিষয়গুলো দেখব। আর নেক্সট ক্লাসে আমরা এই npm ধরে কাজ করব, নোড প্যাকেজ ধরে কাজ করব। ওকে, সো তাহলে আমরা ডেভেলপমেন্ট ভার্সনের উপর ক্লিক করেন, এই জায়গাটা দেখেন একটা সিম্পলি একটা জেএস ফাইল ডাউনলোড হয়ে যাবে। ডেভেলপমেন্ট নেন, ডেভেলপমেন্ট নিলে মানে আপনি দেখতে পারবেন আর কি। প্রোডাকশন ভার্সন তো হিজিবিজি থাকবে, ডট মিন ডট জেএস ওইরকম আর কি, আর ডেভেলপমেন্ট ভার্সন ডট জেএস শুধু। এখানে আসার পর থেকে আমি স্টার্টের রেজিস্ট্রেশন থেকে তো আসছি, হ্যাঁ, গেট স্টার্টে ক্লিক করলে এখানে আসবে, দেখেন। ইনস্টলেশন। ও হ্যাঁ হ্যাঁ, সরি, গেট স্টার্ট থেকে ইনস্টলেশন ক্লিক করতে হবে। গেট স্টার্ট থেকে যে বাম দিকে দেখেন অনেকগুলো মেনু আছে, আপনি ইনস্টলেশনে ক্লিক করেন। ইনস্টলেশনে ক্লিক করার পর এই ডেভেলপমেন্ট ভার্সনটা আপনি এখান থেকে, আচ্ছা, জেএস নাম হলো ওখানে আমরা ই করব। হ্যাঁ, vu.js নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আসার কথা, আসছে কিনা দেখেন। আসে না? এবার আমরা ওই ওয়েব স্টর্মে যাই। ওয়েব স্টর্মে গিয়ে, মানে আপনি যে এডিটরে কাজ করেন সেখানে আসেন। সেখানে এসে একটা প্রজেক্ট তৈরি করে নেন আজকের দিনের প্র্যাকটিসের জন্য। সো ডে 18। Node.js ইনস্টলেশনের সময় কি রয়েছে? Node.js রান টাইম npm ঘোরান, এদিকে ঘোরান, কি হয়েছে দেখেন তো। ওকে দেন, নেক্সট নেক্সট, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, খালি নেক্সট 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 দিয়ে দেন। আচ্ছা, এবার একটা প্রজেক্ট তৈরি করে একটা HTML ফাইল নেন এবং ওই Vue.js এর ফ্রেমওয়ার্কের ফাইলটা এখানে নিয়ে আসেন। Vue.js এর ফাইলটা আমরা যেখানে HTML ফাইলটা নিলাম সেখানে Vue.js এর ফাইলটাও রেখে দেন। HTML ফাইল নেব। জি, ওকে। এখন আমরা যে জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা, Vue.js এর যে ফাইলটা নিলাম সেই ফাইলটা লিংক আপ করে দিচ্ছি এখানে, স্ক্রিপ্ট src Vue.js।
জুয়েল আসলো না কেন আজকে? ঘুমাইতেছে। ওকে, সো এরপরে আমরা আলাদা একটা ফাইল নিচ্ছি না আপাতত, আমি সিম্পল একটা স্ক্রিপ্ট ট্যাগ দিলাম, আমরা এখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখব। সো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। সো বিলিভ ইট অর নট, আমাদের Vue.js ইনস্টলেশন কমপ্লিট। ইনস্টলেশন কমপ্লিট। এখন Vue.js মেইনলি কি একটা ভিউ মডেল ফ্রেমওয়ার্ক। দেখেন আমরা নরমালি করি কি, আপনি একটা ওয়েব পেজ যখন তৈরি করবেন, যখন আমরা ওয়েব পেজ তৈরি করব তখন আহ, দেখানোর জন্য আমরা ব্যবহার করি কি HTML, যেটা দেখাচ্ছি সেটাকে সুন্দর করার জন্য CSS, এবং কি দেখাবো, ডাটা, কিছু ইনফরমেশন, ডেটা, তাই না? কিছু ইনফরমেশন, ডেটা, এগুলো দেখাবো না? সো এই ইনফরমেশন গুলো তৈরি করবে কে? জাভাস্ক্রিপ্ট। বা ইনফরমেশন গুলোকে প্রোগ্রামিং করবে কে? জাভাস্ক্রিপ্ট, এই Vue.js। আমি বলতে চাচ্ছি যে আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি যখন কোনো ওয়েবসাইট বানাচ্ছেন, আলটিমেটলি ওয়েবসাইটের মধ্যে কি কিছু জিনিস আপনি দেখাইতেছেন না? দেখাইতেছে কি? HTML। HTML তো দেখাইতেছেন, হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, এগুলো তো HTML। সো HTML দেখাইতেছে, এন্ড কি দেখাইতেছে, মানে যেটাকে দেখাইতেছেন সেটাকে একটু সুন্দর করার জন্য আপনি ইউজ করতেছেন কি? CSS। এবার এখন দেখাইতেছেন HTML দিয়ে, যেটাকে দেখাইতেছেন সেটাকে সুন্দর করতেছেন CSS দিয়ে। এখন কোশ্চেন হচ্ছে দেখাচ্ছেন কি? দেখাচ্ছেন কি? কিছু ইনফরমেশন, কিছু ডাটা, কিছু তথ্য। এখন সেগুলো কোথা থেকে আসতেছে? ডাটাবেস সার্ভার থেকে। ডাটাবেস সার্ভার থেকে জিনিসগুলো এসে ঢুকতেছে কোথায়? HTML এর মধ্যে, তাই না? এখন যখন ডাটাবেস সার্ভার থেকে ঢুকতেছে HTML এর মধ্যে যাচ্ছে, অথবা যখন HTML থেকে বের হয়ে ডাটাবেসে যাচ্ছে, যেমন আপনি একটা ফর্মের মধ্যে কিছু লিখে সাবমিট দিলেন, তখন সেটা কি হইতেছে? HTML থেকে ডাটাবেসে যাচ্ছে না ডাটাবেস থেকে HTML আসতেছে, তাই না? আপনি যখন একটা ফর্মের মধ্যে কোনো কিছু লিখে সাবমিট দিচ্ছেন, তখন আলটিমেটলি হইতেছে কি? HTML থেকে ডাটাবেসে যাচ্ছে। আবার কখনো কি হচ্ছে? ডাটাবেস থেকে HTML এর শো হইতেছে, সমস্ত ইমপ্লিমেন্টেশন দেখাইতেছে, শো হচ্ছে। এখন এই দুইটার মাঝখানে কিন্তু আপনার আছে কি? Vue.js বা একটা জাভাস্ক্রিপ্ট আছে। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কি করতেছেন? ইউজার যেটা দিতেছে সেটাকে আপনি প্রসেসিং করে রেডি করে সার্ভারকে দিচ্ছেন। আবার সার্ভার থেকে যেটা আনতেছেন, আনার পরে দেখতেছেন যে কোনো সমস্যা আছে কিনা, বা কারো কোনো আমি যা চাইছি তাই দিচ্ছি কিনা চেক টেক করে তারপর আবার পাঠাচ্ছেন। মাঝখানে কাজটা করছে। তো বেসিক্যালি এজন্য এই Vue.js কে বলা হচ্ছে এটা একটা মডেল ফ্রেমওয়ার্ক। ভিউ মানে ভু মডেল ফ্রেমওয়ার্ক। ভু মডেল ফ্রেমওয়ার্ক কারণ কি? কারণ HTML থেকে কিছু জিনিস আসতেছে, এসে আপনি ভু দিয়ে সেটাকে অ্যানালাইসিস করে দেন পাঠাচ্ছেন কোথায়? ডাটাবেসে। আবার ডাটাবেস থেকে কিছু জিনিস আসতেছে, সেটাকে আপনি অ্যানালাইসিস করতেছেন ভু দিয়ে, দেন সেটাকে আবার HTML এর কাছে পাঠাচ্ছেন, তাই না? HTML এর কাছে পাঠাচ্ছেন। তো তাহলে ভুটা অ্যাকচুয়ালি করতেছে কি? সেখানে একটা মডেল, কিন্তু ভু মডেল ফ্রেমওয়ার্ক। তো যখন আমরা এটা ইন্টিগ্রেট করলাম, দেন আমাদের যেটা করতে হবে, এই মডেল ফ্রেমওয়ার্কের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, একটা অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্ট তৈরি করে দেখেন কিভাবে? var যে কোনো একটা ভেরিয়েবলের নাম, বললাম var কি দিব বলেন? একটা নাম দিলাম, অ্যাপ দিলাম, ইজ ইকুয়াল টু নিউ ভু। এই ভু যে মডেল ফ্রেমওয়ার্কটা, এই ভুর আমরা একটা অ্যাপ তৈরি করে নিলাম। আই এম সরি, ভি এর ভিটা বড় হাতের হবে। জি, প্যারেনথেসিস ছাড়া হবে না, প্যারেনথেসিস কোন দিতেই হবে। ওকে, সো আমরা এই যে ফ্রেমওয়ার্কটা ইন্টিগ্রেট করে নিলাম এই HTML সাইটের সাথে, দেন ইন্টিগ্রেট করার পর দেন আমরা তার একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এখন আমরা এখান থেকে কাজ করব। সো এখন যেটা করতে পারি, এই অবজেক্ট তৈরি করার সময় এই যে স্কোপটা আছে না, এই স্কোপের মধ্যে আমরা কিছু ইনফরমেশন দিয়ে দিব। এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছেন। এবার এখানে একটা ইন্টার দেন।
এই যে এই যে স্পেসটা তৈরি হচ্ছে না, এটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। যখন আপনি Vue.js-এ আছেন, ওয়ার্ক স্পেস, কাজের ক্ষেত্র, এখানে আপনি কাজ করবেন। সো প্রথম কাজটা কি, আপনি Vue.js এর মাধ্যমে কিছু ডাটা রেডি করে HTML কে পাঠাবেন, অথবা HTML থেকে কিছু ডাটা Vue.js এ রিসিভ করে সেটাকে ডাটাবেসে পাঠাবেন। আমি বুঝতে পারতেছি না আপনি আমার কথা শুনতেছেন কিনা। যে অ্যাকচুয়ালি এই যে আমরা Vue.js ধরে আলটিমেটলি করব কি, হ্যাঁ ডিজাইন তো আছেই, তারপরে কি করব, এখানে HTML থেকে কিছু ইনফরমেশন, মনে করেন আমি এখানে একটা ইনপুট এলিমেন্ট দিলাম, একটা সাবমিট বাটন দিলাম, সেই ইনপুট এলিমেন্টের মধ্যে কিছু একটা লিখে সাবমিটে ক্লিক করলে Vue.js এর থ্রুতে সেটা চলে যাবে কোথায়, ডাটাবেসে। আবার ডাটাবেস থেকে কিছু তুলে এনে Vue.js এর এখানে রাখবো, এখান থেকে পাঠাবো কোথায়, HTML এর কাছে পাঠাবো। এটা মিডলম্যান না, মিডলম্যান হিসেবে কাজ করতেছে। আচ্ছা, তো এই জন্য প্রথমে আমরা তার একটা ইনস্ট্যান্স তৈরি করলাম। এখন এই মিডলম্যানটা এই HTML ফাইলের কার সাথে কাজ করবে, এই মিডলম্যানটা HTML ফাইলের কার সাথে কাজ করবে। তো এই জন্য আপনাকে প্রথমে একটা, আপনি চাইলে বডির মধ্যে লিখতে পারেন, বডি বা একটা ডিপ বা হেডিং বা প্যারাগ্রাফ, যে কোনো একটা এলিমেন্ট, সাধারণত ডিপ নিয়েই কাজ করা হয়, ডিপ নিয়ে। তো এখানে আপনি একটা আইডি বা ক্লাস কল করতে পারেন। আমি একটা আইডি কল করে দিলাম, মনে করেন আইডি বলে দিলাম যে, কি বলে দিব, বলে দিলাম BITM। এটা মিনিংফুল হইলো না, এটা মিনিংফুল হইলো না, বাট ধরে নেন এটা BITM। ওকে, আমরা একটা ডিপ নিলাম যার আইডি বলে দিলাম কি, BITM। এখন এই যে এলিমেন্টটা দেখতে পাচ্ছেন, এই এলিমেন্টটার মধ্যে যে ডাটাগুলো থাকবে বা যে ডাটাগুলো আমি, হ্যাঁ, এই যে এলিমেন্টটা দেখতে পাচ্ছেন, ডিপ দিয়ে শুরু হচ্ছে, ডিপ দিয়ে শেষ হচ্ছে, এই এলিমেন্টটাকে আমরা এই Vue.js দিয়ে কন্ট্রোল করব, এইভাবে কন্ট্রোল করব। হাউ? সো তার জন্য প্রথমে যেটা করতে হবে, এই এলিমেন্টটাকে ধরতে হবে। আপনি কিন্তু এখানে এই ডিপ না দেখে আপনি এখানে এই সাউন্ড লিখতে পারতেন, কোনো সমস্যা নেই, এটা লিখলেই হবে। বাই, ফাইন। সো লিখে নিলাম। এখন এখানে এসে এই যখন আমি ইনস্ট্যান্স তৈরি করলাম, এখানে এসে প্রথমে যে কাজটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে প্রথমে এই যে এলিমেন্টটাকে এখানে বাইন্ড করতে হবে। বাইন্ড বলা হচ্ছে, কিভাবে বাইন্ড করে, EL হ্যাশ BITM। এটা হচ্ছে বাইন্ড করে দিলাম ভুর সাথে, এই Vue.js এর সাথে আমি এই HTML এলিমেন্টটাকে বাইন্ড করে দিলাম। হাউ? প্রথমে এখানে EL, এটা হচ্ছে একটা কি, একটা জিনিস খেয়াল করছেন, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করি, এখানে কিছু ডাটা ফরম্যাট করতেছি। এই ডাটাগুলো কি ফরম্যাটে আছে বলেন তো, এটা এই ডাটা ফরম্যাটটার নাম কি, অবজেক্ট, নিঃসন্দেহে জেসন অবজেক্ট। এটা হচ্ছে বেশি সুন্দর আর কি। ডেফিনেটলি দিস ইজ অ্যান অবজেক্ট, কারণ জাভাস্ক্রিপ্টের সেকেন্ড ব্র্যাকেট মানেই কি, অবজেক্ট। বাট এই যে এখানে এটা মানে জেসন অবজেক্ট বলে ভালো হয় আর কি, তাই না। জেসন অবজেক্টের মধ্যে ভ্যালুগুলো কিভাবে থাকে, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ভ্যালু। এখন এখানে হ্যাশ BITM কেন দিলাম, কারণ আপনি যে HTML এর এলিমেন্টটাকে Vue.js দিয়ে বাইন্ড করতেছেন, তার আইডি কি, BITM। আপনি যদি এখানে ক্লাস লিখতাম, ক্লাস BITM, তাহলে এখানে কি হতো, ডট BITM হতো। ইটস আপ টু, নো প্রবলেম, ঠিকই কথা, ঠিক আছে। আপনি যে এলিমেন্টটাকে Vue.js দিয়ে কন্ট্রোল করবেন, তাকে আগে বাইন্ড করে নেবেন। বাইন্ড করার জন্য প্রথমে EL লিখতে হবে, তারপরে কোলন দিয়ে ওই এলিমেন্টের, স্যার পুরা যদি একটা ওয়েব পেজ হয় তাহলে ওটার মেইন একটা মেইন দিকটাকে এটার সাথে বাইন্ড করবে। অবশ্যই পারেন, কোনো সমস্যা নেই, অবশ্যই পারেন। আবার আপনি যদি মনে করেন যে না আমি এটাকে নিব, তারপর আবার আরেকটা নিব, তারপর আরেকটা, সেটাও পারবেন, ইচ্ছা। হ্যাঁ, তো দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন আমরা কিছু মনে করেন ডাটা পাঠাবো এখানে, হাউ, দেখেন কত সহজ। ডাটা, দিস ইজ দ্য প্রসেস। এটা কমা হবে BITM এর পরে।
একটু সুন্দর করতে পারি। এগুলোকে একই অ্যালাইনমেন্টে রাখলে জিনিসটা দেখতে সুন্দর লাগে, আর কিছুই কিন্তু না। এই অ্যালাইনমেন্টটা সুন্দর লাগে, এই আর কিছু। সাহেব, কিছু আছে নাকি আমাদের জন্য আজকে? কোনো সমস্যা নাই। শোনেন শোনেন, আচ্ছা ঠিক আছে, লাগবে না জাফর। তুমি কি নিচে যাবা জাফর? হ্যাঁ, এই তো বিপদে ফেলাই যায় পোলাপান। আচ্ছা দেখেন, হয়ে গেছে কিন্তু। সো এলিমেন্টটাকে বাইন্ড করলাম বিআইটিএম, যেখানে আমি কাজ করতে চাচ্ছি যে এরিয়াতে। হ্যাঁ, দাঁড়াও এক মিনিট, আমার মানি ব্যাগটা নিয়ে আসো সামনে। পকেটে মানি ব্যাগ, সরি। হ্যাঁ, না না না, ইএলএটা এটি এডি হবে, এলিমেন্টের প্রথম অক্ষর আর কি, দুই অক্ষর। এলিমেন্ট। ওকে, সো এটা বলতেছিলাম, এটা খেয়াল করেন যে এখানে অ্যাকচুয়ালি কি করলাম আমরা, ভূ মডেলটাকে আমরা যে এলিমেন্টের সাথে কাজ করাবো, প্রথমে সেই এলিমেন্টের একটা আইডি বা ক্লাস দিয়ে তাকে এভাবে বাইন্ড করে নিলাম। বাইন্ড করে নেওয়ার পর দেন আমি এখানে কিছু ডাটা পাঠাবো অথবা ডাটা নিব, তাই না? একদম সিম্পল। দেখেন, সো ডাটা নেওয়ার জন্য এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি লাগবে না, এটা হইতেছে আশীর্বাদ। তো কি করবে এখানে দেখেন, এখন এই যে আমি ডাটার মধ্যে এভাবে কিছু ডাটা তৈরি করলাম, এগুলো হচ্ছে একটা ভেরিয়েবল, মেসেজ নেম। এখন যদি আমরা এখানে সেভাবে লিখি MESSAG মেসেজ, এবার তাহলে আউটপুট কি আসবে? মেসেজের মধ্যে কি আছে? হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড চলে আসার কথা, এখানে তো আসে কিনা? জি, ডাবল কার্লি, এটা সিনট্যাক্স আর কি। যে ওই ইভান না, ইভান ইউ অপদার্থটা এই কাম করছে, তাই না? খেয়াল করছেন? আমি যদি ব্রাউজারে যাই এবং দেখি আমার আসে কিনা, কোথায় গেল, দিছি ব্যাচ 1 ডে 18, এটা হ্যালো ওয়ার্ল্ড আসছে। এখন যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে, দেখেন এই মেসেজটাকে আপনি যদি এলিমেন্টের বাইরে, এটাকে বাইরে বাইরে লিখে দেখেন তো আসে কিনা, এটাকে এই টিমের বাইরে লিখে দেখেন আসে কিনা, স্কোপের বাইরে। এটা কাট করেন, কাট করে ডিবের বাইরে পেস্ট করে দেখেন আসে কিনা। ওভাবে আসছে না? সো নাও দিস ইজ, এই কন্টেন্টটার জন্য ভুজেস রেসপন্সিবল না, এই ভূ মডেলটা রেসপন্সিবল না। এই যে ভূ মডেলটা আমরা তৈরি করলাম, এই মডেলটা রেসপন্সিবল কার জন্য? এখন শুধু এই জন্য। বাট আমরা যদি এই ক্লাসটা মনে করেন এখানে না দিয়ে বডির মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু পাবো, কোনো সমস্যা নেই, এটা সবাই পাবে। তো সাধারণত বডির মধ্যে দেওয়া হয় না, কারণ আপনি মাল্টিপল মডেল ধরে কাজ করেন। মডেল কি আপনার একটা থাকবে? আপনার হেডার, এটা হচ্ছে একটা মডেল। আপনার মেনু, এটা একটা মডেল। আপনার সাইড বার, এটা একটা মডেল। আপনার মেইন কন্টেন্ট, এটা একটা মডেল। আপনার বিগ ফুটার গুলো একটা মডেল, আপনার ফুটার একটা মডেল। জানি না কি চিন্তা করতেছেন। হ্যাঁ, নোট জেস, এটার জন্য নোট জেস লাগতেছে না এখন যা করতেছি। হ্যাঁ, না এটা হ্যাঁ হ্যাঁ, আপনি যদি এইভাবে লেখেন তাহলে লাগবে না, কিন্তু এটা তো মানে, হ্যাঁ এটা তো ডট এইচটিএমএল ফাইল, তাহলে লাগবে না। কিন্তু আমরা মনে করেন আগামীকাল থেকে কাজ করবো ডট ভিউ, ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট ভিউ। হ্যাঁ, ডট এইচটিএমএল থাকবে না, তখন আর কাজ করবে না। তখন দেখবেন ওটার সিস্টেমটা আরো ভালো আর কি, সমস্যা নাই। ঠিক আছে, তো তখন আমার হচ্ছে নোট জেসটা লাগবে।
এখন নোড.js লাগবে না, আমরা যেভাবে কাজ করতেছি এটার জন্য নোড.js না হলে, বাট দিস ইজ, এভাবে কাজ করলে আপনি Vue.js এর রিয়েল পাওয়ারটা বুঝতে পারবেন না, আই এম সরি, এটা ঠিক না। মানে আপনি আহ, জানতে পারবো না আনন্দ মানে কাজটা করে মজা পাবেন না, যে আসলে কি করতেছি বোঝার না, এটা কোনো ইস্যু না, আই এম সরি, বাট মেন ইস্যু হচ্ছে আপনি আনন্দ পাবেন না কাজ করে যদি ওই ইয়েটা না করি। সো যেটা বলতেছিলাম যে আপনি এটা ভু মডেল তৈরি করলেন, দিস ইজ ভু মডেল, এবং এই মডেলটাকে আমরা একটা এলিমেন্টের সাথে বাইন্ড করে দিলাম। এখন যখন আমরা একটা ওয়েবসাইটে যাই, মনে করেন আমি পেন্সিল বক্স ট্রেনিং এ আসলাম, এই যে আমরা একটা ওয়েবসাইটে আসলাম, দেখেন এটা হইতেছে আমাদের মেনু, এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে একটা বার, এটা একটা বার, এটা একটা বার, এটা একটা, তাই না, বিভিন্ন বিষয়গুলো দেখতে পাচ্ছেন। এখন এইখানে যখন আমরা Vue.js ধরে কাজ করব, তখন আমরা চাইলে এই যে মডেলটা তৈরি করতেছি, এই মডেলটা আমরা যেটা করি, এই হেডারের জন্য একটা মডেল তৈরি করতে পারি, আমরা স্লাইডারের জন্য একটা মডেল তৈরি করতে পারি, আমরা এই কন্টেন্টের জন্য একটা মডেল তৈরি করতে পারি, আমরা ফুটারের জন্য একটা মডেল তৈরি করতে পারি। তাহলে কি হবে, হ্যাঁ, এই প্রত্যেকটা মডেল প্রত্যেকটা স্পেসিফিক এরিয়ার জন্য কাজ করবে না, এটাকে বলা হয় কম্পোনেন্ট বেসড লেআউট, কম্পোনেন্ট। বাট দিস ইজ নট রিয়েল পাওয়ার অফ কম্পোনেন্ট। রিয়েল পাওয়ার কম্পোনেন্ট তখনই আসবে যখন আমরা .html ফাইলে কাজ করব না, আমরা কাজ করব .vu ফাইলে। যেমন আপনি যখন Node.js এ কাজ করছেন, প্রথম দিকে কাজ করছেন কোনটা, .js ফাইলের মধ্যে কোড লিখছেন না, পরে যখন এক্সপ্রেস ইনস্টল দিলাম তখন HTML ফাইলের এক্সটেনশনগুলো কি আসছিল মনে আছে কি কারো? এক্সটেনশন দেখিনি আমরা। অবশ্যই দেখছেন। খেয়াল করি নাই। না, আমি যে ওর কম্পিউটার দেখাইছি তো আপনাদেরকে। নরমালি যখন আপনি একটা HTML ফাইল রেন্ডারিং করছেন, তখন তার এক্সটেনশন কি ছিল, .html ছিল। আমরা .html ফাইল Node.js এর মাধ্যমে রেন্ডারিং করে আউটপুট করতে পারি না, কিন্তু যখন আপনি এক্সপ্রেস ইনস্টল করলেন তখন আপনার ভিউ গুলো যে ফাইলের মধ্যে থেকে আসতেছিল সেই ফাইলের এক্সটেনশন কি ছিল, জেড, জেড। এটা হচ্ছে একটা টেমপ্লেট ইঞ্জিন জেড। ওই জেড টেমপ্লেট ইঞ্জিনটা এখন জেড ফাইলের এক্সটেনশন কিন্তু ব্রাউজার জানে না, ব্রাউজার কি জানে, .html। তাহলে এখন জেড ফাইল কিন্তু ব্রাউজার রান করতে পারবে না। ওই জেড ফাইলের কোডগুলোকে কি করতে হচ্ছে, জেড ফাইলের মধ্যে যে কোডগুলো লিখতেছেন সেগুলোকে ইন্টারপ্রেট করে সেগুলোকে র জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে ব্রাউজারে পাঠানো হচ্ছে, আর এই কাজটাই করতেছে Node.js। এই কাজটাই করতেছে Node.js। অ্যাকচুয়ালি Node.js বললেও ভুল হবে, Node.js এর মাধ্যমে তৈরি করা বিভিন্ন ধরনের প্যাকেজ। আমরা Vue.js এর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ওয়েব প্যাক। ওয়েব প্যাক একটা টেমপ্লেট ইঞ্জিন। এই টেমপ্লেট ইঞ্জিনটাকে আমরা ব্যবহার করে দেখবেন Vue.js এ যখন কাজ করব তখন ওভাবে কাজটা করে নিব। ওকে, সো নাইস। তাহলে এইভাবে হচ্ছে বিষয়গুলো আর কি, হ্যাঁ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। সো আমরা আরেকটা ছোট্ট একটা কাজ করি ব্রেকের আগে, দেখেন এটা ভালো লাগবে। তো মনে করেন আমি এখানে আহ, দেখেন কত সহজ। আমি মনে করেন এখানে একটা হেডিং ট্যাগ নিলাম h3, এখানে লিখলাম ভোটস, এরপর একটা বাটন নিলাম, বাটনের টাইপ বাটন, বাটন মাইনাস। ওকে, সো একটু খেয়াল করে দেখুন ব্রাউজারে যাই এবং রিলোড দিই কি হচ্ছে, ভোট চলে আসছে। সো এই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস, এখন মনে করেন আমি এই যে ভিউ মডেলে এসে আমি এখানে আরো একটা ইয়ে তৈরি করি ভোটস, এখানে মনে করেন দিয়ে দিলাম 0। এবার এই যে আমরা এখানে প্রপার্টিটা তৈরি করলাম ভোটস ভেরিয়েবল,
এটাকে আমরা প্রিন্ট করব কোথায়, এই জায়গাটায়। সো এখানে আমরা ডাবল কার্লিতে লিখে দিলাম কি ভোটস নেম, মেসেজ নেম ভোটস। আর এগুলো আপনি রাখতে পারেন, আর মানে ডাটা কিভাবে তৈরি করতে হয় জাস্ট তার একটা এক্সাম্পল আর কি। যেটা কিভাবে তৈরি হচ্ছে তার একটা এক্সাম্পল। স্যার বোর্ডসটা কোন জায়গায় দিব? ভোটসটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে পারছেন। জি স্যার। এবার এটাকে আপনি প্রিন্ট করবেন হচ্ছে এই যে ভোটস এর পাশে, এখানে এখানে প্রিন্ট হয়ে গেছে না? হ্যাঁ 2 মিনিট। বোর্ডস দিব। দেখছেন? এখন এখানে আউটপুট কি আসার কথা বলেন তো, ভোটস এর মধ্যে কি আছে? 0 আছে। জিরো চলে আসার কথা, যেটা কি আসে আসে। এখন মনে করেন আমি চাচ্ছি এই প্লাসে ক্লিক করলে এর মান বাড়বে, মাইনাসে ক্লিক করলে কমবে। কত সহজ। মানে এখানে ক্লিক করলে যে ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্টটাকে আমি এখানে অ্যাটাচ করব। এখানে ক্লিক করলে কি একটা ইভেন্ট হচ্ছে না, সেই ইভেন্টটাকে আমি এখানে অ্যাটাচ করব কিভাবে? সো দুইটা সিনট্যাক্স আছে। এই প্লাসের মধ্যে সে এখানে লিখলাম @click is equal to votes plus plus, আর একটা হইতেছে v on click মনে হয়। মানে ক্লিক ইভেন্টটা কোন একটা HTML এলিমেন্টের জন্য ক্লিক করতেছে তখন একটা ইভেন্ট হচ্ছে না, ওই ইভেন্টটাকে আমরা অ্যাটাচ করতাম কিভাবে আগে, ডকুমেন্ট ডট গেট বা যেগুলো অবজেক্ট ধরে আইডি ধরে। আচ্ছা, এখানে জাস্ট @click লিখলেই হবে, @click votes plus plus। এটা কি স্যার শুধু বুঝুন প্রযোজ্য? হ্যাঁ আর এটা হচ্ছে ভি অন। হ্যাঁ ভি অন ক্লিক। আচ্ছা আমি একটু দেখি, জিনিসটা ভুল হয়েছে মনে হয়। আচ্ছা দেখে আসি দাঁড়ান। আহ, না ঠিকই আছে। না ঠিক আছে, ভি অন কোলন হবে একটা আর কি, এই যে এটা, এখানে একটা কোলন হবে। হ্যাঁ ভি অন ক্লিক হবে, সি ছোট হাতে হবে। হ্যাঁ সো কোন একটা ইভেন্টকে বাইন্ড করার জন্য ওই আছে দুটো, @click এবং ভি অন ক্লিক। তো কষ্ট আর কি দরকার, উপরেরটাই লিখেছি। এটাই তো লিখবো আমরা, কিন্তু আমাদের জানতে হবে দুইটাই। কারণ আপনি তো এক্সিস্টিং প্রজেক্টে কাজ করতে পারেন না, মানুষ তো অনেক ফন্ডিং। কি করে রাখবো প্রজেক্টের মধ্যে, হ্যাঁ ছাড়া আল্লাহ ছাড়া কেউ বুঝবো না, ঠিক আছে? আপনি এখন বিপদে। কি করেন ফয়সাল, ঠিক আছে না? জি স্যার। আপনি কেমন করেন? না স্যার, কেন? আমার কাছে সব বুঝতে পারবে। হয় বুঝতে পারবে। মানে একটা ফুল স্ট্রাকচার ওইটা কাজ করে। খালি পেলা এমন কিছু লিখবেন যেটা তো নাম ছাড়া আর কেউ বুঝে না। কি হয় এখন দেখেন তো, এখন এই প্লাস বাটনে ক্লিক করলে কিন্তু ভোটস মানে এক এক করে বাড়বে। আমি যদি এখানে যাই রিলোড দেই, দেখেন প্লাসে ক্লিক করলে ভোট বাড়তেছে না, আর মাইনাসে ক্লিক করলে কমতেছে। সো এনিওয়ে আমরা অ্যাকচুয়ালি @ক্লিকটাই ব্যবহার করব, বিয়ন্ড ক্লিকটা একটু প্যারা প্যারা লাগে তাই না? সো বোথ অফ সাইডে আমরা @ক্লিক ব্যবহার করে ভোট প্লাস প্লাস করে দিলাম। সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে, খেয়াল করছেন? রিঅ্যাক্ট যে এর চেয়েও পাওয়ারফুল, এটা আরো খতরনাক জিনিস। স্যার লোডিং হচ্ছে। হ্যাঁ রিফ্রেশ হইতেছে না, খালি লোডিং হচ্ছে। কি করছেন আল্লাহ জানে। পারতেছে না আপনার, বাড়ি কমে তাই না? সো আমরা মোটামুটি এতটুকুন রাখি, এখন একটু হালকা নাস্তা পানি আছে করে আসেন, এরপরে আমরা মেথড দেখব। ঠিক আছে, কিভাবে ভুজ এর সাথে এলিমেন্ট বাইন্ড করতে হচ্ছে, কোন একটা HTML এলিমেন্ট কিভাবে বাইন্ড করবেন ভু মডেলের সাথে, এবং কিভাবে ডাটা তৈরি করে মডেলে পাস করবেন।
ঠিক আছে? এখন এই মডেল দেখেন আমরা কি করছি, ভু মডেল থেকে ডাটা তৈরি করছি, সেই ডাটাটা পাস করছি কোথায়, এইচটিএমএল এর মধ্যে না? ব্রেকের পরে আমরা এইচটিএমএল থেকে ডাটা নিয়ে আসবো ভু মডেলের মধ্যে। এখন তো কি করছে, আমরা ভু মডেলের মধ্যে ডাটা তৈরি করছে, এই যে মেসেজ, নেম, ভোটস, এগুলো কি ডেটা না, ইনফরমেশন, এগুলো হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে তার মান। আর এই ভেরিয়েবল গুলোকে আমরা প্রিন্ট করছি কোথায়, এখানে। এখন এই এইচটিএমএল ট্যাগের মধ্যে যা প্রিন্ট হচ্ছে সেটা তৈরি করছে কে, ভু। ঠিক আছে, সো 10 মিনিট। এটা ছিল আমাদের ফার্স্ট প্র্যাকটিস একদম, যে ভুজেস ফ্রেমওয়ার্কটা কিভাবে আমরা আমাদের এইচটিএমএল ফাইলের সাথে সিঙ্গেল একটা এইচটিএমএল ফাইলের মধ্যে নিয়ে এসে দেন কিভাবে ভু মডেল তৈরি করতে হয়। দিস ইজ কল্ড ভু মডেল। এবং সেই ভু মডেলের মধ্যে যখন আপনি ডাটা নিয়ে কাজ করবেন, এগুলো হচ্ছে ডাটা, এই ডাটাগুলোকে তো আপনি কোথাও প্রিন্ট করবেন নাকি, এই ডাটাগুলোকে যেখানে প্রিন্ট করবেন সেই জায়গাটাকে আগে বাইন্ড করে নিতে হয়, এভাবে বাইন্ড করে নিয়ে দেন ভু মডেলেরটা দেন ওই এলিমেন্টের মধ্যে কাজ করবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা তো ভু মডেল থেকে ডাটা নিয়ে এইচটিএমএল এর মধ্যে প্রিন্ট করতে পারতেছিলাম, তাই না? এবার মনে করেন এইচটিএমএল থেকে ডাটা ভু মডেলে নিয়ে আসবো, সেটা কিভাবে? তো সাপোজ মনে করেন এখানে একটা বাটনের নিচে আমি একটা হরিজন্টাল লাইন টেনে দিলাম, হ্যাঁ হরিজন্টাল লাইন। এবার এর নিচে এসে আমি একটা ইনপুট এলিমেন্ট দিলাম, ইনপুট, তার টাইপ দিলাম টেক্সট। এর নিচে আরেকটা এইচআর ট্যাগ দিলাম, ওকে। এর নিচে আমরা একটা h3 ট্যাগ দিই। বাটনের নিচে একটা হরিজন্টাল লাইন, একটা ইনপুট এলিমেন্ট, তার নিচে একটা হরিজন্টাল লাইন, তার নিচে একটা h3 ট্যাগ। বা মনে করেন এখানে h1 দিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এখন মনে করেন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই যে এখানে যেটা আমরা লিখবো, আমরা এখানে যা লিখবো ইনপুট বক্সের মধ্যে যা লিখবো, হ্যাঁ একটু খেয়াল করে দেখেন, ইনপুট বক্সের মধ্যে আমরা যা লিখবো সেই ডাটাটা ইনপুট এইচটিএমএল এর মধ্যে আমি লিখতেছি না, এইচটিএমএল এর মধ্যে আমরা যা লিখবো সেটা এবার এই এইচটিএমএল থেকে এই মডেলের কাছে চলে আসবে। হাউ? সো তার জন্য ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভি মডেল। আপনি যে এইচটিএমএল থেকে ডাটাটা নিয়ে আসতে চাচ্ছেন সেখানে কল করব আমরা ভি মডেল, এরপরে একটা নাম দেন, আমরা দিলাম কন্টেন্ট, এক্স ওয়াই জেড হাবি জাবি একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এর নাম দিলাম হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ। এখন এই যে ইনপুট এলিমেন্টের মধ্যে আমি ভু মডেল দিয়ে বলে দিলাম কন্টেন্ট, এবার এই কন্টেন্টটাকে আমরা ইনিশিয়ালাইজ করব এখানে, এখানে এসে কন্টেন্ট জাস্ট ইনিশিয়ালাইজ করে দিলাম। একটা স্ট্রিং সেন্ড দিয়ে দিলাম, এটা মনে হয় কাটা গেছে। ওকে, এখন কি হচ্ছে, এখন আমি যে ইনপুট এলিমেন্টের মধ্যে ভি মডেল দিয়ে একটা নাম দিয়ে আসলাম কন্টেন্ট, সেটাকে আবার আমি ডাটার এখানে ডিক্লেয়ার করে দিলাম। এখন যেটা হবে, আপনি যদি এখানে কোনো কিছু লেখেন সেটা এই ইনপুট এলিমেন্টের মধ্যে প্রিন্ট হবে, আবার আপনি যদি এখানে কোনো কিছু লেখেন সেটা এখানে চলে আসবে, সেটা এখানে চলে আসবে। HTML এর মধ্যে যদি কোনো কিছু লেখেন তাহলে সেটা এখানে চলে আসবে,
আবার এখানে যদি কোনো কিছু লেখেন তাহলে সেটা এখানে চলে যাবে। এখন এটা আমি বুঝবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, আপনি যে এখানে কন্টেন্ট দিচ্ছেন ভু মডেলের মধ্যে, এটাকে এখানে ডিক্লেয়ার করছেন না? এই কন্টেন্টটাকে এবার এই হেডিং ট্যাগের মধ্যে প্রিন্ট করে দেন। প্রিন্ট করছেন? জি স্যার, অন ক্লিকের মতো না, না। কিয়ারের মতো কাজ করে। এখন মনে করেন দেখেন, এখন আমি ব্রাউজার যদি যাই রিলোড দেই, এখানে কিছু আছে নাই কিন্তু। এখন আপনি এই জায়গায় কিছু একটা লেখেন, ভু মডেলের মধ্যে লেখেন HELLO, হ্যালো হ্যালো হাই, কিছু একটা লেখেন। দেখেন এই জিনিসটা ইনপুট বক্সের মধ্যেও চলে যাবে এবং H1 ট্যাগের মধ্যে চলে আসবে। ব্রাউজারে যাই রিলোড দেই, আমি দেখতে পাচ্ছি ইনপুট বক্সের মধ্যে চলে আসছে এবং এখানে চলে আসছে। এবং আপনি এখন কাটেন, কি অ্যাপের মতো কাজ করতেছে, রাইট? পেন্সিল বক্স ট্রেনিং খেয়াল করছেন? এবং এর জন্য কি আমার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বা ডলার সাইন আইডি কিছু লাগছে? দিস ইজ দ্য পাওয়ার অফ ভু মডেল। তাহলে এই যে আপনি এই ইনপুট বক্সের মধ্যে যা লিখতেছেন, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি ইনপুট বক্সের মধ্যে যা লিখতেছেন সেটা এখানে প্রিন্ট হচ্ছে না। আপনি অ্যাকচুয়ালি এখানে প্রিন্ট করছেন কি? হেডিং ট্যাগের মধ্যে কন্টেন্ট একটা ভেরিয়েবল, ভেরিয়েবলকে প্রিন্ট করছেন না? তাহলে এই ভেরিয়েবলের মধ্যে মান কোথা থেকে আসতেছে? ইনপুট বক্স থেকে আসতেছে। আবার যখন আপনি প্রথমবার রিলোড দিচ্ছিলেন, আপনি কি ইনপুট বক্সের, আমরা জানি ইনপুট বক্সের ভ্যালুর মধ্যে যা বলে দেই সেটা ইনপুট বক্সের মধ্যে প্রিন্ট হয়, তাই না? এখন আপনি কি ভ্যালুর মধ্যে কিছু বলে দিছেন? না। তাহলে ভ্যালুর মধ্যে হ্যালো ওয়ার্ড কোথা থেকে, হ্যালো হাই কোথা থেকে আসতেছে? আপনি যেখান থেকে পাঠাইছেন ভূতেছো, আপনি HTML থেকে ডাটা এখানে নিয়ে আসতে পারতেছেন, আবার এখান থেকে ডাটা HTML নিয়ে যেতে পারতেছেন। খেয়াল করছেন? এই যে প্রসেস, এই প্রসেসের খুব সুন্দর একটা নাম আছে, এর নাম হচ্ছে টু ওয়ে ডাটা বাইন্ডিং। টু ওয়ে ডাটা বাইন্ডিং। আপনি HTML এ কিছু করলে সেটা এখানে চলে আসতেছে, আবার এখানে কিছু করলে সেটা HTML এ চলে যাচ্ছে। দিস ইজ কল্ড টু ওয়ে ডেটা বাইন্ডিং। ওটা খেয়াল করছেন কিনা? তো এখন আমরা যদি কোনো ফাংশন লিখতে চাই, মনে করেন এটা তো এলিমেন্ট, প্রথমে আমরা যে ভু মডেল তৈরি করলাম, ভু মডেলটা আমি যে এলিমেন্টের মধ্যে কাজ করব, সেই এলিমেন্টটাকে একটা আইডি বা ক্লাস দিয়ে এখানে প্রথমে আমি ভু মডেল তৈরি করার পর প্রথমে কি করতে হচ্ছে? বাইন্ড করে নিতে হচ্ছে। বাইন্ড করে নেওয়ার পর আপনি এইখানে ভু মডেলের ভিতরে যে এলিমেন্টটাকে বাইন্ড করে নিচ্ছেন, সেই এলিমেন্টের মধ্যে আপনি ডাটা পাস করতে পারতেছেন, তাই না? এখন আপনি যদি এখানে কোনো মেথড পাস করতে চান, মেথড, তাহলে কি করতে হবে? সো মেথড ভেরি সিম্পল, এভাবে লিখতে পারেন, METHODS, মেথডস। এরপরে এখানে আপনি মেথড লিখবেন। মেথডের নাম, মনে করেন আমি নাম দিলাম সামওয়ান, দিয়ে দিলাম। এখানে আমি লিখলাম, মনে করেন অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড। এইভাবে আপনি মাল্টিপল ফাংশন ডিক্লেয়ার করতে পারেন।
ফাংশনে কল করব থেকে এই যে আমরা এখন দুইটা এভাবে আপনি হাজার হাজার ফাংশন লিখতে পারবেন। এখন এই ফাংশনটা এই ভিতর থেকে কল করতে হবে, এই ডিবের বাইরে থেকে কল করা যাবে না। এই ডিবের ভিতরে আপনি যে বাটন লিখলাম, বাটনের টাইপ বলে দিলাম বাটন, বলে দিলাম ক্লিক মি। এখন এই বাটনে ক্লিক করলে এই ফাংশনগুলো কল হবে। কি করতে হবে বলেন তো? @click @click লিখে আপনি কল করে দিবেন। কোনটাকে কল করবেন বলেন? সামওয়ান না ডেমো? সামওয়ান, তাহলে এখানে সামওয়ান লিখে দেন, ব্যাস হয়ে গেল। আপনি যে নাম দিয়েছেন এখানে, কি মেথডের মধ্যে যে নামটা দিয়েছেন। আসতেছে তাই না? ক্লিক করলে আসে না? যদি রিলোড দেই, এখন আমি এখানে ক্লিক করলে কি আসতেছে? হ্যালো ওয়ার্ল্ড। এটা কোথা থেকে আসতেছে? এই সামওয়ান ফাংশনের ভিতর থেকে। ঠিক আছে? সো এখানে একটা জিনিস খেয়াল করছেন কি, আপনি @click একটা ফাংশন কল করছেন। আমরা জানি কি ফাংশন কল করার সময় প্যারেনথেসিস দিতে হয় না? এখানে কিন্তু আমরা প্যারেনথেসিস দেই নাই। কারণ কি? না, কারণ হ্যাঁ, এটা একটু আরেকটি ইস্যু হচ্ছে যে অ্যাকচুয়ালি এইখানে আপনি এই ফাংশনটাকে আপনি ধরছেন কিসে? এটা দিয়ে না? সো এইভাবে আপনি ভু মডেল কিভাবে তৈরি করতে হয় দেখেন, আমাদের এতক্ষণের আলোচনা কি ছিল? ভু মডেল কিভাবে তৈরি করতে হয়। একটা সিঙ্গেল HTML ফাইলের মধ্যে Vue.js এর ফাইলটা লিংক করে দেন var app, এটা একটা ভেরিয়েবলের নাম, যা মন চায় হতে পারে। এখানে ডেমো হতে পারে, xyz আগডুম বাগডুম হোয়াটএভার, এটা যা মন চায় হতে পারে। ওকে, অ্যাপ দিয়ে দিলাম। এবার নিউ দিয়ে ভু, এটা ভু মডেল তৈরি হয়ে গেল। ভু মডেলের মধ্যে প্রথমে কি করতে হয়? এই মডেলটা HTML এর যে এলিমেন্টের মধ্যে কাজ করবে সেই এলিমেন্টটাকে বাইন্ড করতে হয় নাকি? এখন আমরা এই মডেলটাকে বাইন্ড করছি কার সাথে? এই ডিভের সাথে। আপনি চাইলে বডির সাথে করতে পারেন, যেমন তার সাথে করতে পারেন, কোনো বাধ্যকতা নেই। শুধু তার আইডি অথবা তার ক্লাস দিয়ে বাইন্ড করতে হবে। বাইন্ড করার পর এবার ডাটা ডিক্লেয়ার করবেন কিভাবে? এভাবে। এবং মেথড ডিক্লেয়ার করবেন কিভাবে? এভাবে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন, মনে করেন আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে না, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে না। এখানে ক্লিক করলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে না। এখানে ক্লিক করলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে না। আমি এই ইনপুট বক্সের মধ্যে যা লিখবো এখানে হ্যালো ক্লিক করলে সেটা প্রিন্ট হবে। কি করতে হবে বলেন তো? এই ইনপুট এলিমেন্টের মধ্যে, এই ইনপুট এলিমেন্টের একটা মডেল নাম দিয়ে আসছেন না? সেই মডেলটাকে যদি আমি এখানে ক্লিক করার পর যে ফাংশনটা কল হচ্ছে সেখানে যদি আমি এটাকে বলে দিই, তাহলে তো হয়ে যাওয়ার কথা নাকি? কিভাবে দেখেন, মানে কি করতে হবে এটা কি খেয়াল করছেন? যে এখন আমি এখানে ক্লিক করলে আউটপুট দিচ্ছি কি? হ্যালো ওয়ার্ল্ড। কারণ কি? কারণ এখানে ক্লিক করলেই, এই যে ক্লিক করলে সামওয়ান ফাংশনটা কল হচ্ছে, সামওয়ান ফাংশনের মধ্যে অ্যালার্ট করা আছে হ্যালো ওয়ার্ল্ড, দ্যাটস হোয়াই এটা আসতেছে, তাই না? এখন আমি চাচ্ছি ওইটা আসবে না। এখানে ক্লিক করলে এই ইনপুট বক্সের মধ্যে যা থাকবে সেটাকেই সে প্রিন্ট করবে এখানে। মানে আপনি কোনো একটা ডাটা কিভাবে ফাংশনের মধ্যে নিয়ে আসবেন, তাই না? খুবই সহজ। দেখেন এখানে তো ভু মডেল কি দেওয়া আছে? কন্টেন্ট, তাই না? ভু মডেল দেওয়া আছে কি? কন্টেন্ট। এখন আপনি এখানে এসে কন্টেন্টকে কি ডিক্লেয়ার করা আছে না? ডিক্লেয়ার কিন্তু করা আছে। বাই দ্য ওয়ে, আমি যদি এখানে কন্টেন্ট ডিক্লেয়ার না করি, মনে করেন আমি এখানে কন্টেন্ট ডিক্লেয়ার করলাম না, তাহলে কি এবার আমি এখানে যা লিখবো সেটা কি এখানে আসবে? আসবে? ফাইন, ডিক্লেয়ার করেন, এটা এখান থেকে ডিলিট করেন, ডিলিট করে দেখেন যায় কিনা। করেন, যেহেতু একটা বিতর্ক আসছে এটা নিয়ে, তো কি সম্ভব যাওয়া বলেন?
জিসান কেন বললেন যাবে, এটা আমি জানতে চাচ্ছি। এখান থেকে কাটেন, কন্টেন্টটা কেটে এখানে থাকুক, হেডিং ট্যাগের মধ্যে কন্টেন্ট রাখছেন, থাকুক, সমস্যা নেই। এখন দেখেন ইনপুট বক্সের মধ্যে যা লেখা আছে যায় কি যাওয়ার কথা না, কারণ আপনি তো এবার বাইন্ড করেন নাই। ভি মডেল ইনপুট এলিমেন্টের মধ্যে ভি মডেল দিয়ে আপনি যেটা বলে আসছেন সেটাকে আপনাকে এখানে ভেরিয়েবল মধ্যে ডিক্লেয়ার করতে হবে না। যখন আপনি এখানে ডিক্লেয়ার করবেন তখন কিন্তু আবার কাজ করবে। এখন তাহলে এই কন্টেন্ট ভেরিয়েবলের মধ্যে এখানে ইউজার যা ইনপুট দিচ্ছে, এখানে ইউজার যা ইনপুট দিচ্ছে সেটাই আলটিমেটলি কোন ভেরিয়েবলের মধ্যে আসতেছে এখানে বলেন তো? কন্টেন্টের মধ্যে আসতেছে। এখন আমি কন্টেন্টটাকে যদি এখানে অ্যালার্ট করে দিই তাহলেই তো হবে নাকি? কিন্তু এখন আপনি এখানে এভাবে কন্টেন্টকে অ্যালার্ট করেন, দেন কাজ করবে না। রিলোড দিলাম, দেন কাজ করতেছে না। কি কন্টেন্টটাকে ধরার জন্য আপনাকে দিস ব্যবহার করতে হবে, দিস ডট কন্টেন্ট। এই হচ্ছে সিনট্যাক্স। দিস ওই যে পিএইচপি মতো ডলার সেন্ড দিস হাইফেন ইন ক্লাস অবজেক্ট বলতে পারেন আর কি। ওন ক্লাস অবজেক্ট, আই এম সরি, ইন ক্লাস তো না, এটা সি শার্পে আছে। ওন ক্লাস অবজেক্ট দিস ব্যবহার করি আমরা। এবার দেখেন আসে কিনা। সো এবার আসতেছে না, আপনি ওখানে যা লিখবেন সেটাই, এই হচ্ছে বেসিক সিনট্যাক্স, আর কিছুই না। আপনি যদি এই জিনিসগুলো এবার দেখেন অ্যালার্ট দিচ্ছি, যা লিখতেছি সেটা আছে হ্যালো হাই মুক্ত মুখ আসতেছে। যদি এখানে হাবি জাবি লিখি হাবি জাবি, ওকে, হাবি জাবি অ্যালার্ট দিচ্ছি, খেয়াল করছেন? সো কাজ হচ্ছে কিনা। এখন তাহলে আমি ছোট্ট একটা সামারি টানি, দেখেন আলটিমেটলি Vue.js সম্পর্কে আমরা প্রথমে বলতেছিলাম অ্যাকচুয়ালি এই ফ্রেমওয়ার্কটা কেন। কারণ হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে আমরা জানি যে নর্মালি যখন আমরা কোনো ওয়েবসাইট তৈরি করি আলটিমেটলি সেখানে সাইট থেকে দুইটা, একটা ফ্রন্ট এন্ড আর একটা সার্ভার। তো আমরা আমাদের যেটা করি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং সার্ভার দুইটাকেই আমরা কি করি একটার মধ্যে রাখি, একটা প্রজেক্টের মধ্যে রাখে, দেন যার যেটা দরকার সেটা ইউজ করে। এখন বলা হচ্ছে যে না, তাইলে তো হইলো না। আপনি ফ্রন্ট এন্ড যেহেতু আলাদা প্রজেক্ট তাকে আলাদা রাখেন, সার্ভার যেহেতু আলাদা প্রজেক্ট তাকে আলাদা রাখেন। ক্লায়েন্ট মেশিনে অলওয়েজ ওপেন হবে কি ওই মোবাইল অ্যাপসের মতো। মোবাইল অ্যাপসের মতো আমরা যখন মোবাইলে কোনো একটা অ্যাপস রান করি না, সেই অ্যাপসের সার্ভার কি মোবাইলের মধ্যে আছে নাকি? অ্যাপসের সার্ভার কিন্তু আলাদা, সার্ভার আলাদা আর অ্যাপ্লিকেশনটা কিন্তু আলাদা, তাই না? ফ্রন্ট এন্ড এবং সার্ভার সাইড। ওকে, সো এই Vue.js দিয়ে আমরা কোন একটা অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড তৈরি করব। তো ফ্রন্ট এন্ড তৈরি করার জন্য Vue.js এর বেসিক কিছু সিনট্যাক্স আমরা দেখতেছিলাম। তো প্রথমে আমরা ইনস্টলেশন দেখতেছিলাম। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা npm ধরে ইনস্টল করব, কিন্তু npm ধরে ইনস্টল আমরা নেক্সট ক্লাসে করব আল্লাহ বাঁচায় রাখলে। আজকে সিম্পলি আমরা একটা সিম্পল html ফাইলের মধ্যে কিভাবে আমরা Vue.js নিয়ে কাজ করতে পারি, সিম্পল একটা html ফাইলের মধ্যে কিভাবে Vue.js নিয়ে কাজ করতে পারি। ওকে, সো তার জন্য এই ডেভেলপমেন্ট ভার্সন অথবা প্রোডাকশন ভার্সন এই ডাউনলোডে গিয়ে, তাই না, ইনস্টলেশনে আসার পর ডেভেলপমেন্ট ভার্সন অথবা প্রোডাকশন ভার্সন যে কোনো একটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে সেই ফাইলটাকে আপনি html ফাইলের এখানে রেখে লিংক আপ করে দিয়ে এরপরে কাজ কি, প্রথমে ভু মডেল তৈরি করতে হবে। দিস ইজ ভু মডেল, তাই না? ভু মডেল তৈরি করতে হবে। ভু মডেল তৈরি করার পর এই মডেলটা কোন HTML এর সাথে কাজ করবে, তাই না? কোন কার সাথে কাজ করবে, তো কোন এলিমেন্টের সাথে কাজ করবে, তো সেই এলিমেন্টকে প্রথমে বাইন্ড করতে হচ্ছে। এলিমেন্টকে বাইন্ড করার জন্য কি লিখতে হয়, এই লাইনটা EL, এরপরে সেমিকোলন দিয়ে কোলন দিয়ে ওই এলিমেন্টের আইডি বা ক্লাস, যেহেতু এখানে বিআইটিএম ক্লাস তো ডট দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে এলিমেন্টকে বাইন্ড করার পর এবার আপনি এই এলিমেন্টের মধ্যে কি করবেন, হয় ডাটা পাঠাবেন নাহলে ডাটা নিয়ে আসবেন, কিছু একটা তো করবেন। তো ডাটা কিভাবে ডিক্লেয়ার করতে হচ্ছে, এভাবে ডাটা দিয়ে কোলন দিয়ে এভাবে। এটা ECMA 5 স্ট্যান্ডার্ড। দেখবেন নেক্সট ক্লাস আমরা এভাবে করব না, আমরা অন্য আরেক ভাবে করব, তখন 6 স্ট্যান্ডার্ডে কাজ করব। মানে আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা ECMAScript 6 স্ট্যান্ডার্ডে জাভাস্ক্রিপ্টে কোড লিখব। সো হ্যাঁ, কারণ এখন তো আপনার সিম্পল HTML ফাইল ব্রাউজারে রান হচ্ছে, তখন HTML ফাইল রান হবে না, তখন সেটা সিস্টেম আলাদা দেখবো আমরা। ওকে, তো কিভাবে আপনি ডাটা তৈরি করবেন এবং কিভাবে ফাংশন লিখবেন, তাই হবে? ওকে, থ্যাংক ইউ। আমরা ছেড়ে দিব 10 আর আধা ঘন্টা পরে ছেড়ে দিব।
ঠিক আছে, সো নাইস। তাহলে একটু খেয়াল করেন, এখন আমরা আরেকটা এক্সাম্পল করব। এটা করেই আজকে শেষ, জান আর কাজ করব না, কিন্তু এটা আপনাদের করতে হবে, এটা কিন্তু আমি করব না। আমরা ডাটা বাইন্ড করতে পারি, মেথড কল করতে পারি, ডাটা বাইন্ড করতে পারি, মেথড কল করতে পারি। ওকে, এবার আপনি HTML এ কোনো একটা ইনপুট এলিমেন্টে ইনপুট দিচ্ছে, সেটাকে আমরা মডেলের কিভাবে বাইন্ড করতেছি এবং বাইন্ড করার পর বাইন্ড করতেছি, এবং কিভাবে একটা এলিমেন্টের মধ্যে আমরা ক্লিক ইভেন্ট অ্যাটাচ করতেছি, ক্লিক, এবং সেই ক্লিক ইভেন্টে কিভাবে কোনো একটা ফাংশন কাজ করতেছে, এবং সেই ফাংশনের মধ্যে এসে কিভাবে আমরা কোনো একটা ভেরিয়েবলকে ধরতে পারি দিস দিয়ে, তাই না? এই সিনট্যাক্স গুলোই কাজে লাগবে। সেই জাতীয় সঙ্গীত, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, এরকম একটা মার্কআপ রেডি করেন। ফার্স্ট নেমের মধ্যে কিছু লিখবে, লাস্ট নেমে কিছু লিখবে, সাবমিট ক্লিক করলে এখানে ফুল নেম আসবে। এটা বুঝে আসতে পারেন। এটা করার জন্য যা যা জানতে হবে সব এখানে করা আছে। ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিবেন, যেমন এই দেখেন যে এখানে এই যে দিস কন্টেন্ট, এই যে এই জায়গাটায় কন্টেন্ট ডিসপ্লে হচ্ছে, কিভাবে এখানে কন্টেন্ট ডিক্লেয়ার করলাম, এখানে দিস কন্টেন্ট দিয়ে ফাংশন মধ্যে ধরলাম। আপনাকে এখানে ভেরিয়েবল গুলো বলে দিয়ে আসতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। আপনি শুধু ফাংশন থেকে জাস্ট ওই ভেরিয়েবলের মধ্যে ডাটাটা রেখে দিবেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বা এগুলো কিছু লাগবে না। আচ্ছা, আমি একটু করার চেষ্টা করি, হ্যাঁ দেখেন দেখি হয় কিনা। তো এখন তাহলে ইয়ে করি আর কি, এই যে যে হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি একদম উপরে, যে ডিপটা আমরা নিয়েছিলাম বিআইটিএম, কারণ ডিপের বাইরে করলে তো আর হবে না, তাহলে আবার মডেল তৈরি করতে হবে নতুন করে। সো এখানে আমরা একটা টেবিল নিলাম, টেবিলের মধ্যে রো দিচ্ছি, রোর মধ্যে কলাম দিচ্ছি, বললাম ফার্স্ট নেম, ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, ভি মডেল দিচ্ছেন না এখানে, সব জায়গায় কিন্তু ভি মডেল লাগবে। ভি মডেল লাগবে, হ্যাঁ। ফার্স্ট নেম নিলাম, লাস্ট নেম এখানেও দিয়ে দিচ্ছি, লাস্ট নেম এখানে দিয়ে দিলাম, ফুল নেম। ওকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। আর এখানে তো কিছু হবে না, এখানে হবে একটা বাটন, ইনপুটের টাইপ বাটন দিয়ে দিলাম। এখানে আর ভি মডেল লাগবে না, এখানে লাগবে কি, ভ্যালু দিয়ে দিলাম সাবমিট, SUBMIT সাবমিট। ওকে, সাবমিট। তো ওকে, সাবমিট দিয়ে দিলাম। আর এখানে আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম ইনপুট এলিমেন্টের মধ্যে ভি মডেল বলে দিলাম ফার্স্ট নেম, এরপরে ভি মডেলের লাস্ট নেম, এরপরে ভি মডেলের ফুল নেম, তাই না? তাহলে অবশ্যই আমাকে ডাটার মধ্যে এসে কি করতে হবে, যখনই আপনি কোন ইনপুট এলিমেন্টের মধ্যে ভি মডেল বলে দিবেন, সেটাকে ডাটা ইনিশিয়ালাইজ করে দিতে হবে। মেথড দিয়ে করা যাবে না? মেথড দিয়ে করবো তো, টু ওয়ে ডাটা বাইন্ডিং না, ডাটাগুলো এখানে ডিক্লেয়ার করে দিই। দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা হচ্ছে ফুল নেম। ওকে, জাস্ট তিনটে ভেরিয়েবল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, যেগুলোকে এখানে ভি মডেলের
HTML এর মধ্যে ইনপুটের মধ্যে ভিউ মডেল লিখে দিয়ে আসছিলাম, সেগুলো অ্যাকচুয়ালি আমরা এখানে হ্যাঁ বাইন্ড করে দিলাম ডাটার মধ্যে। ওকে, এখন মনে করেন আমি এখানে একটা ফাংশন লিখতেছি, লিখলাম যে লাইক মেক ফুল নেম, anonymous ফাংশন। এখানে কি করতে হবে বলেন তো, দিস ডট ফুল নেম is equal to this dot first name this dot জাভাস্ক্রিপ্টে কনকেটশন তো প্লাস, তাই না? প্লাস নেম স্পেস, এই তো আর কি হয়ে গেছে। আমি বলছি কি যে ফাংশনের ভিতরে সবগুলোর আছে। এই ফাংশনের ভিতরে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করছেন এগুলা না, হ্যাঁ এগুলো ফাংশনের না, ভিতরে। এগুলো আমরা এই Vue.js এর ক্ষেত্রে সব ডাটা মানে এখানে, ডাটা মানে এখানে ভেরিয়েবল এখানে রাখলে হবে না। না, হবে লোকাল ভেরিয়েবল কাজ করবে তখন। আপনি এখানেও ভেরিয়েবল ডিক্লেয়ার করতেই পারেন, কোনো সমস্যা নাই। আপনি লিখতে পারেন var ভাগ দিতে হবে তাই। ডাটা, হ্যাঁ এভাবে ডিটেক্ট করতেই পারেন। ভিতরে লিখে সেই জন্য কাজ করে না। ঠিক আছে, এটা লিখবো না আমরা, দরকার কি আপনি এখানে লিখে দেন। কারণ এখানে যদি আপনি রাখেন, সেটাকে কোথায় ইউজ করতে পারবেন না বলেন? আমি এই সাম ওয়ানের ভিতরে কি ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম ব্যবহার করতে পারবো না? যে কোনো জায়গায় গ্লোবাল গ্লোবাল যে কোনো জায়গায় যে কোনো ইউজ করতে পারবো। সো এখানে আমরা দিয়ে দেওয়াটাই কিন্তু ওয়াইজ। ডাটাটা রাখা হয়েছে এই জন্য, ডাটা ডিক্লেয়ার করে এখানে। আর এই ডাটাগুলো যেখানে লাগবে শুধু দিস দিয়ে কল করলে হবে, আর কিছু লাগবে না। এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখানে ফার্স্ট নেমের মধ্যে আমি লিখলাম এ, এখানে লিখলাম এফ। ওকে, আসে না তো? মেক ফুল নেম, কল করে নাই তো। ও সরি, এই ফাংশনটা কল করতে হবে না? কল এই যে এখানে @click মেক ফুল নেম। অনেক সহজ কিন্তু, দেখেন আপনি বলেন এটা কি যে করেছে সহজ না? হ্যাঁ কি করেন আনবে কি মনে করেন তাহলে খুব অবস্থা লাগে। রিসার্চ কোডটা কি হবে? এই যে কোড, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ডিক্লেয়ার করছে ডাটার মধ্যে। আপনি শুধু মনে রাখবেন ভু মডেলের মধ্যে এলিমেন্ট বাইন্ড করা, ডাটা তৈরি করা, ফাংশন লেখা। একদম স্পেসিফিক করে কিন্তু বলার চেষ্টা করছি ইনফরমেশন গুলো। রিটার্ন করা লাগবে না? কেন রিটার্ন করবেন আপনি? আপনি তো মডেল বাইন্ড করে দিয়ে আসছেন না। ভু মডেল মানে কি? এই যে আপনি যে ফুল নেমের মধ্যে কি বলে দিয়ে আসছেন, ভু মডেল দিয়ে একটা ভেরিয়েবল বলে দিয়ে আসছেন না। ভি মডেল মানে কি? ডাটা বাইন্ড করা। এই যে ভি মডেলের মধ্যে এটা দিয়ে আসছে, এবার এটাকে আপনি এই ডাটার মধ্যে ডিক্লেয়ার করে দিচ্ছেন, এই যে ডাটার মধ্যে। এবার আপনি এখানে যা রাখবেন সেটাই প্রিন্ট হবে তো এখানে, তার জন্য কিছু করতে হবে না। এদের বললাম এটা অনেক সহজ। কি মনে হয় ফয়সাল বলেন তো? আপনি তো খালি জি সারি বলেন। এটা মাথার মধ্যে সবসময় যে স্যার জি স্যার হইতেছে হইতেছে। হয়েছে। এখন যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখানে আমি একটা কিছু লিখলাম, এখানে একটা কিছু লিখলাম, এই চলে আসছে। তাই না? অনেক স্মুথ, অনেক ফাস্ট। যে কোয়েরি হলে ডলার সাইন দিয়ে দৌড়তে হইতো, আবার ফাটাইতে হইতো, তাইলে কত ঝামেলা। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে, তো আরো এখানে আরো অনেক সিনট্যাক্স আছে, দেখতে পারেন। মোটামুটি আমাদের কাজ করার জন্য যেটা লাগবে আমরা এগুলো এখান থেকে দেখে নিচ্ছিলাম আর কি। কেমন? এখন এখানে আপনি যে বিষয়গুলো আপনাদের নিয়ে আপনাদের সাথে কাজ করলাম, সেগুলো কিন্তু সব এখানে আছে। ঠিক আছে, কিভাবে কাজ করবেন সব এখানে বলে দেওয়া আছে। ইন্ট্রোডাকশনে আসলাম, এই যে দ্য ভু ইনস্ট্যান্স, দেখেন এটা কিন্তু আমার প্রথম, এই দেখেন কিভাবে ইনস্ট্যান্স তৈরি করতে হয়। হ্যাঁ,
পোয়েম ইজিক্যালটি ভাবে করবেন, তারপরে আহ, এই যে ডাটা কিভাবে তৈরি করবেন, আমরা ডাটা তৈরি করছি না, ডাটা কোলন ডাটা, আমরা আমরা এইটা ইউজ করছি, তাই না? এটা হইতেছে কি আমার ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে তার ভ্যালু, ঠিক আছে? এবার ফাংশন কিভাবে ব্যবহার করতে সেটাও কিন্তু এই যে ডাটার মধ্যে এই যে এটা আমরা করছি, তাই না? আপনি যদি অ্যারে ডিক্লেয়ার করতে চান থার্ড ব্র্যাকেট, তখন এটা অ্যারে হয়ে যাবে। আমাদের এখানে সবগুলোই কি ছিল, সিঙ্গেল ভেরিয়েবল ছিল না? আমি যদি অ্যারে তৈরি করতে চাই তাহলে যে থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই দেখেন এখানে কি, এটা একটা ভেরিয়েবল, 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 এটা কিন্তু মাঝখান থেকে এটা হচ্ছে কি অ্যারে, না? তো এইভাবে আমরা চাইলে কাজ করতে পারি যে ডিবের মধ্যে একটা আইডি দিতে হয়, সেই আইডি দিয়ে ধরে এগুলোই কিন্তু আমরা করছি, খেয়াল করছেন কি? তারপরে এখানে হুক বলা আছে কিছু, লাইফ সাইকেল হুক, এগুলা হয়তো আমাদের লাগবে না এখন, এগুলো আপনি যখন ডাটাবেজ নিয়ে কাজ করুন তখন এগুলো লাগবে। টেমপ্লেট সিনট্যাক্সের মধ্যে এখানে পড়তে পারেন কিভাবে এই যে ডাবল কার্লি দিয়ে হচ্ছে ভেরিয়েবল প্রিন্ট করতে হয়, তাই না? র এর সাথে কিভাবে কাজ করবেন। বাই দ্য ওয়ে, এই যে আমরা এখানে বললাম এই যে ভি মডেল, তারপরে @ক্লিক, হ্যাঁ, এগুলোর কিন্তু একটা নাম আছে, এগুলোকে বলা হয় ডিরেক্টিভ। ডিরেক্টিভ, এই দেখেন ডিরেক্টিভস, হ্যাঁ, ইউজ এ ভি বাইন্ড, এটা হচ্ছে কি ডিরেক্টিভ। তারপরে যে ভি বাইন্ড, এটা একটা ডিরেক্টিভ, তাই না? তাহলে @ক্লিক এটাও কি একটা ডিরেক্টিভ। তারপর ভি মডেল, ওইটা কিন্তু একটা ডিরেক্টিভ, খেয়াল করছেন? সো এখানে আপনি এভাবে করতে পারেন, 1+1 var is equal to 1, ডাটা রাখতে পারেন, ইফ ওকে রিটার্ন মেসেজ, আরো অনেক ইস্যু আছে আর কি। ভি ইফ এলস ব্যবহার করতে পারি আমরা সেখানে, এগুলো দেখবো। ভি ইফ এগুলো আসবে যখন ওই টেমপ্লেটিং করবো না, তাহলে যে তারপরে হাইপার রেফারেন্স কিভাবে কাজ করে, এগুলো দেখবো আমরা পরবর্তীতে। তো ঠিক আছে, আজকে এতটুকুনি থাক, হ্যাঁ। আমরা ইনশাল্লাহ 1 তারিখ অথবা 2 তারিখে একটা ফুল ক্লাস করতেছি, এবং সেখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এনপিএম, নোট প্যাকেজ ম্যানেজার। এনপিএম, এই নোট প্যাকেজ ম্যানেজার দিয়ে দেখেন 1 তারিখে স্যার রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম লাগবে। 1 তারিখ কি কি হয় 1 তারিখে? মেরি বুঝ করুন, সোমবার দিবস, সোমবার দিন আচ্ছা, আল্লাহ ভরসা, সমস্যা নেই। দেখি ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখি ম্যানেজমেন্ট কি বলে, কারণ ম্যানেজমেন্টেরও তো একটা ইস্যু আছে, আমরা শুধু বললেই তো আর হবে না। না স্যার, একদিন করাই, যেকোনো একদিনে করাই স্যার, আবার না করেন না স্যার। না করবো না, না? ওইটাই স্যার। আচ্ছা ঠিক আছে জিসান, সমস্যা নাই, আমি তো করাতে পারলে বাইচে যাই ভাই, ঠিক আছে। আমরাও করতে পারি না স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ, আজকে এতটুকুনি। স্যার আপনি মাত্র আসলেন? শেষ।